আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি তে এ প্লাস নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের দুশ্চিন্তার অবসান ঘটাবে আইইউরেশনের ডেডিকেটেড সায়েন্স টিম। এর ওই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সাথে যুক্ত আছি, তোমাদের সোহান ভাইয়া, নতুন আরেকটি লাইভ ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো, আজকে কিন্তু আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাসটি করতে যাচ্ছি। তাই সবাই দ্রুত ভাইয়াকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন সবকিছু পারফেক্ট আছে কিনা। যদি সবকিছু পারফেক্ট থাকে, আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি করতে যাচ্ছি এবং আজকের ক্লাসের মাধ্যমে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের। যে ভাই আমরা যতগুলো এমসিকিউ কমপ্লিট করতেছিলাম তারই কিন্তু আজকে সর্বশেষ ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এতটুকু বিষয় আমি এনশিওর করব যে ভাইয়া তোমাদের 100% তোমাদের এমসিকিউতে কমপ্লিট হবে, এতটুকু তোমাদেরকে আমি এনশিওর করব। এবং আমি আজকে যে টপিকগুলো তোমাদের রেখেছি সেই টপিকগুলোর মধ্যে রয়েছে ভাইয়া সংকরায়ন, যে রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং টপিক, এবং যেখান থেকে 100% ভাইয়া তুমি 1 থেকে অথবা 2 মার্ক তুমি 100% কমন পাবা। এবং আরো একটি টপিক রয়েছে যেটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন থেকেও কিন্তু তোমাদের প্রত্যেক বছরই প্রত্যেকটা বোর্ডে কোশ্চেন চলে আসে। এখন হাইড্রোজেন বন্ধনগুলো কিভাবে হয়ে থাকে এবং হাইড্রোজেন বন্ধন কত প্রকার, কোন কোন চিহ্ন বা সিম্বল দেখলে আমরা বুঝতে পারবো যে এটাতে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, আর কোন কোন সিম্বল দেখলে বুঝবো যে এটাতে আমাদের হাইড্রোজেন বন্ধন হচ্ছে না, এবং পোলারায়ন পোলারিটি যে পার্টটা আছে কোনটাকে আমরা বিশুদ্ধ পোলারিটি বা সমযোজী যৌগ বলবো, কোনগুলো অপোলার বলবো, কোনগুলো পোলার বলবো, এই সব বিষয়ে আজকে কিন্তু ইন ডিটেইলস আলোচনা হতে যাচ্ছে। আমি কিন্তু হিউজ অ্যামাউন্টের কোশ্চেন রেখেছি আপনাদের। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এতটুকু নিশ্চিত করব যে ভাইয়া তোমাদের এখান থেকে 100% কমপ্লিট একটা প্রিপারেশন হতে যাচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে। তাই সবাই দ্রুত সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও এবং সবাই ক্লাসটা শেয়ার করে দিবে। এবং তোমরা যারা 25 ব্যাচ রয়েছে মেইনলি তাদের, এবং যারা 26 ব্যাচ রয়েছে আপকামিং যারা এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবার জন্য কিন্তু এটা একটা ভাইটাল রোল প্লে করবে আজকের এই ক্লাসটা। তাই সবাই একটু ভাইকে বলো যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। যদি পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আর কালক্ষেপণ করবো না, আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেবো। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আসলে ভাইয়া আমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে। একটু সবাই সবাই একটু ভাইকে বলো যে ভাইয়া এভরিথিং পারফেক্ট কিনা। একটু দ্রুত আমাকে বলো যে এভরিথিং পারফেক্ট কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে ভাইকে একটুখানি বলো। অনেকেই তোমরা আমাদের সাথে যুক্ত হচ্ছ, এই তো অনেকেই সালাম দিচ্ছ। ওকে, প্রমি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা তোমার, কেমন আছো? খুবই এখন একবারে গ্রীষ্মকালের মানে মেইন পয়েন্টে আমরা চলে আসছি। এ কারণে হয়তোবা তোমরা এই গ্রীষ্মকালে অনেক ভোগান্তির মধ্যে শিকার হয়ে যাচ্ছ, বাট কিন্তু আমাদের পড়ালেখা থেমে থাকবে না, কারণ ভাই সময় কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। সো আপনাদের সময়ও, পরীক্ষার সময়ও আর পিছাবে না। সো আমাদের একটু কষ্ট করে হলো পড়ালেখাটা করতে হবে, কারণ ভাই আমাদের হাতে বিকল্প কোনো অপশন নাই। আমরা চাইলেও ডেট চেঞ্জ করতে পারবো না, এরকম সামথিং লাইক কিছু হওয়ার সম্ভাবনা নাই। সো আমাদের হাতে যেটা আছে সেটা অপশনটা হচ্ছে কি ভাই, আমাদের পড়ালেখা করতে হবে, আমাদেরকে আমাদের ফোকাস অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ ভাই আজকে তুমি এখানে আছো, কালকে আরেক জায়গায় তোমাকে যেতে হবে, এটাই নিয়ম। এটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনাকে পরিবর্তনশীল হতে হবে। হওয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, জীবনে আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে যেতে পারবো। ওকে, এই তো অনেকে যুক্ত হয়ে যাচ্ছ। জি ভাইয়া ক্লিয়ার, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং আমরা কিন্তু এখনই আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিব। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে ওকে ওকে, চলেন চলেন তাহলে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিচ্ছি। সবাই তোমরা রেডি কিনা বলো, ভাইকে বলো। যদি সবাই রেডি হয়ে থাকো একটু জাস্ট ভাইকে আর লিখে জানাও, তাহলে আমি কোশ্চেন সলভ শুরু করে দিচ্ছি। এবং একবারে ভেঙে ভেঙে ভাই আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম ভাই, আমরা তোমাদেরকে জিরো বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে তুমি এমসিকিউতে 25-এ 25 গেট করতে পারো, এতটুকু আমরা তোমাদেরকে এনশিওর করবো। এবং ওভাবে প্রত্যেকটা টপিক থেকে টু দা জেস্ট পয়েন্ট বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কোনগুলো আসে সেগুলো কিন্তু আমরা হাতে ধরে ধরে তোমাদেরকে দেখাই দেই। তোমরা কিন্তু ইতিমধ্যে যারা আমার ক্লাস করেছো তোমরা জানো যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো কিন্তু কি করা হচ্ছে ভাইয়া, একবারে টু দা পয়েন্ট, এবং কোন কোন টপিক থেকে ঘুরায় পেঁচায় কিভাবে কোশ্চেন আসে আমরা কিন্তু সবকিছু তোমাদেরকে ওভাবেই দেখাই দেই। সো দেখেন, প্রথম যে কোশ্চেনটা আছে যেটা বরিশাল বোর্ড 2023 সালে আসছিল, আমি বলছিলাম আজকে যে আমাদের সংকরণের টপিক থেকে আমাদের এই কোশ্চেন গুলো করা হয়েছে। সো সবাই একটু আমাকে আনসার দেন তো ভাইয়া, এই কোশ্চেনটার আনসার আমাদের কি হবে। সবাই একটু দ্রুত বলেন যে ভাই এখানে কি দেওয়া আছে, ইথিন অণুতে কার্বন এবং হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের অধিক্রমণের ফলে গঠিত হয়। সো একটু সবাই আমাকে বলেন, এবং আমি আপনাদেরকে এখান থেকে শর্টকাট ট্যাকটিক্স দেখাই দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজে কি করতে পারবেন, ক্র্যাক করতে পারবেন। আগে আপনারা আনসার করেন, আগে নিজের কনফিডেন্সটা যাচাই করেন। হুট করে এই কোশ্চেনটা এসে গেছে, সো আপনি এখন আনসার করেন দেখি। ওকে, এই তো অনেকে আনসার করতেছে এবং অনেকে রেডি হয়ে গেছে। সো দেখেন, একটু ভাইয়াকে বলেন যে ভাইয়া এই কোশ্চেনের আনসার কি হবে। সো দেখেন একটুখানি ভাইয়া কি বলেছে, আমার এখান থেকে যে বিষয়টা বলে দিয়েছে সেটা হচ্ছে
কি বলেছে যে ভাই ইথিন অণু, ইথিন অণুতে কার্বন এবং কি বলেছে হাইড্রোজেনের বন্ধনগুলো নিচের কোন অরবিটালের অধিক্রমণের ফলে। ভাই অধিক্রমণটা কি জিনিস সেটা আগে তোমাকে বুঝতে হবে। এই অধিক্রমণটা বলতে আমাদের বেসিক্যালি বোঝাচ্ছে যে বিষয়টাকে, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের যে ভাইয়া হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, সংকরায়নকে বোঝাচ্ছে। এখন তোমার মনে কোশ্চেন জাগতেই পারে ভাই হাইব্রিডাইজেশন আর সংকরণটা কি, সেটা একটুখানি লক্ষ্য করো ভাইয়া। হাইব্রিডাইজেশন বা সংকরণ হচ্ছে কোন পরমাণুর যোজ্যতা স্তরের, কি বলেছি, যোজ্যতা স্তরের মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটাকে বলি, ওই সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একাধিক অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় দেখি ভাইয়া সংকরায়ন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ভাইয়া তুমি কোনো এক জায়গায় মনে করো যুদ্ধ লেগে গেছে, মানে যুদ্ধ বলতে সামথিং লাইক কোনো এক জায়গায় হচ্ছে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, বা তোমার পাশের ফ্যামিলির সাথে কি হয়েছে ঝগড়া লেগে গেছে। এখন তুমি কি করতেছো, যে বিষয়টা করতেছো সেটা হচ্ছে তুমি তোমার বাবা তোমার মা তারপর তোমার ভাই বোন সবাই মিলে তোমরা কি করছো, অ্যাটাক করছো, এরকম বিষয়টা। তাহলে সেটা হচ্ছে কি তোমরা সব কয়েকজন মিলে কি করতেছো ভাইয়া একটা ইউনিটি হয়ে কি করতেছো ওদেরকে অ্যাটাক করতেছো। ঠিক এইরকম বিষয় ভাইয়া যখন কি হয়ে যাবে অনেকগুলো একটা পরমাণুর ক্ষেত্রে অরবিটাল থাকে, যেমন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এরকম অরবিটাল গুলো যদি পরস্পরের সাথে সংমিশ্রিত হয় মানে একত্রিত হয় হয়ে যদি কি হয় থেকে ভাইয়া যে সমশক্তির অরবিটাল তৈরি করা হয় থেকে, অর্থাৎ তুমি তোমার বাবা তোমার মা তুমি তোমার ভাই এইগুলো সব মিলাই কি করতেছো, যে কয়জন আছো যদি তুমি 5 জন থাকো তাহলে 5 জন মিলাই যদি কি হয় থেকে যে একটা নতুন একটা স্ট্রাকচার বা শক্তি দাঁড় করাইতে পারো, তাহলে সেটাকে বলা হবে কি ভাইয়া হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সো এই তো ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে দেখেন এটাকে আমরা বলতেছি অধিক্রমণ। তাহলে আমরা এখান থেকে ভাইয়া দেখতেছি অধিক্রমণ। এখন অধিক্রমণের ক্ষেত্রে আমরা জানি এখান থেকে সংকরায়নটা আমরা দেখবো বেসিক্যালি প্রথমে যদি একটা এস অরবিটাল থাকে আর একটা পি অরবিটাল থাকে তাহলে সেটাকে বলবো এসপি সংকরায়ন। যদি ভাই এস এবং দুইটা পি অরবিটাল থাকে তাহলে সেটাকে বলবো sp2 সংকরায়ন। যদি একটা এস অরবিটাল এবং তিনটা পি অরবিটাল থাকে তাহলে কি বলবো আমরা কি ভাইয়া যে sp3 সংকরায়ন বলবো। এখন আমি একটা শর্টকাট ট্যাকটিক্স তোমাদেরকে দেখা দিতে চাইছি, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে যে ভাই যদি তুমি দেখো কখনো যে ভাই সিঙ্গেল বন্ধন আছে মানে জাস্ট একটা হাত দিয়ে সিঙ্গেল বন্ধনে আছে, তাহলে সেটাকে কি বলবো ভাইয়া, তাহলে সেটাকে বলবো আমরা কি বলবো, যদি একটা সিঙ্গেল বন্ধনে থাকে তাহলে সেটাকে বলবো sp3 সংকরণে সংকরিত। যদি তুমি কি দেখো ভাইয়া দুইটা বন্ধনে আছে অর্থাৎ দ্বিবন্ধন যদি থাকে তাহলে সেটা কি বলবো ভাইয়া যে ভাইয়া এটা sp2 সংকরণে সংকরিত। যদি তুমি ত্রিপল বন্ধনে দেখো মানে তিনটা বন্ধন আছে তাহলে সেটাকে বলবো কি ভাইয়া sp সংকরণে সংকরিত হয়েছে। এই শর্টকাট ট্যাকটিক্সটা তোমার মাথায় থাকলে তুমি খুব সহজে এই বিষয়টা ক্র্যাক করতে পারবা। যেমন দেখো আমরা জানি একটা বিষয় যে অ্যালকেনের সঙ্গে কি হয় থাকে CnH2n+2, এটা হয় থেকে অ্যালকেন। যেমন আমি বললাম CH4 অর্থাৎ একটা কার্বন চারটা হাইড্রোজেন, অর্থাৎ 1 যদি বসায় দেয় তাহলে 2 আর 1 2 4, তাহলে এখানে কি দেখাতে হবে ভাই যে সিঙ্গেল বন্ধন দেখা যাবে, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। সো এখানের মধ্যে সিঙ্গেল বন্ধন দেখা যাচ্ছে মানে কি এটা sp3 সংকরণে সংকরিত, এটা sp3 সংকরণে সংকরিত। যদি আমি কি বলি ভাই sp2 মানে কি, sp2 মানে অ্যালকিন, সো CnH2n যদি আমি বলি অ্যালকিন আর ইন যুক্ত হবে নামের শেষে, যেটা কি হয় থাকে ভাই C2H4 হয় থাকে, যেটা হচ্ছে ইথিন, যেখানে আমাদের গঠনটা হয় থাকে সি কার্বন দ্বিবন্ধন, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে আর একটা হাইড্রোজেন যায়। সো এখান থেকে আমি দেখতেছি দ্বিবন্ধন, আর দ্বিবন্ধন যেখানেই দেখিবে তুমি যেখানেই কি দেখিবে দ্বিবন্ধন দেখিবে সেটাতেই কার্বন গুলা কি হবে ভাইয়া sp2 সংকরণে সংকরিত হবে, কারণ আমরা দ্বিবন্ধন দেখেছি। আর যদি তুমি ভাই দেখো CnH2n-2 মানে কি অ্যালকাইন, সো C2H2 যদি দেখো অর্থাৎ কার্বন ত্রিপল বন্ধনের মধ্যে যদি আবদ্ধ হয় থাকে, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দেখেন এখানে একটা হাইড্রোজেন এবং এখানে আরেকটা হাইড্রোজেন যদি থাকে, তাহলে ইথাইন ত্রিপল বন্ধন যদি দেখো ভাইয়া, এই ত্রিপল বন্ধন দেখলে তুমি বলবা এই কার্বনের মধ্যে কি আছে sp সংকরণ, এই কার্বনের মধ্যেও sp সংকরণ আছে। সো আমরা এখান থেকে এতটুকু দেখলাম ভাই। এখন হাইড্রোজেন যে আছে আমাদের ইথিন অর্থাৎ এইটার সাথে আমাদের মিল আছে, এটার সাথে মিল আছে আমাদের কিসের ভাইয়া, এই পার্টটার আমাদের মিল আছে, এই পার্টটার আমাদের মিল আছে। সো আমি এখান থেকে দেখলাম কার্বনের মধ্যে কি হয়েছে ভাই sp2 কেন, কারণ এখানে দ্বিবন্ধন আছে যার কারণে sp2 সংকরণ হবে। ভাই দেখেন কার্বনের পার্টটা যদি আমরা লক্ষ্য করি এখানে ভাই কি আছে sp আছে, sp কখন হয় ভাইয়া ত্রিবন্ধন থাকলে sp হয়, ত্রিবন্ধন থাকলে sp হয়। সো আমাদের এই অপশনটা কি হতে পারবে, এই ক নাম্বার অপশন কিন্তু আমাদের হচ্ছে না, এটা আমরা আগেই আন্দাজ করে ফেললাম যে ভাই এই অপশন আমাদের হচ্ছে না।
তারপরে দেখেন ভাই এখানে কি দেওয়া আছে ভাইয়া, এখান থেকে লক্ষ্য করেন যে এখানে দেওয়া আছে কি আমাদের ভাই sp2। হ্যাঁ ভাই sp2 ঠিক আছে, এখানেও দেখতেছি sp2 ঠিক আছে, বাট এটাতে কি দেওয়া আছে sp3 দেওয়া আছে। ভাই যেখানে sp3 দেখিবে তার মানে এখানে কি আছে, ত্রিপল বন্ধন আছে। sp3 দেখা মানে সিঙ্গেল বন্ধন আছে, কিন্তু আমাদের এখানে তো সিঙ্গেল বন্ধন নাই, যার কারণে আমাদের এই ঘ নাম্বার অপশন হবে না, আমাদের খ অথবা গ এর মধ্যে হবে। এখন কনফিউশন লাগে গেছে খ এবং গ এর মধ্যে। সো আসেন পরের পার্টটা যদি দেখি আমরা, হাইড্রোজেন। হাইড্রোজেন আমরা কি জানি ভাই, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন থাকে, যেটা কি হয় থেকে 1s1। এটা কিন্তু কখনোই 2s1 এরকম হয়, কারণ দ্বিতীয় শক্তি স্তরে যায় না, একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তর পূরণ না করে কি দ্বিতীয় শক্তি স্তরে যাবে? আমরা কি আউটবাউন্ড নীতিতে এইটাই শিখছিলাম যে ভাই শক্তি নিম্ন শক্তির অরবিটাল পূরণ না করে উচ্চ শক্তির অরবিটালে যায়? এরকমটা না, প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যায়, এই জিনিসটা আমরা জানি, যার কারণে আমরা দেখতেছি ভাই 1s অরবিটালের মধ্যে যাবে। সো আমরা sp2 দেখতেছি, বাট এটাতে কি আছে ভাই, sp2 দেওয়া আছে, কি দেওয়া আছে, টুয়াইস দেওয়া আছে, দ্বিতীয় শক্তি স্তরে যাবে। ভাই দ্বিতীয় শক্তি স্তরে তো এটা ভুল বলা আছে আমার, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে ভাইয়ারা? দেখি আপনারা কি আনসার দিয়েছেন। তাহলে কারেক্ট আনসার আমাদের বি নাম্বার হচ্ছে ভাই sp2 সংকরণ ঘটেছে এবং 1s অরবিটালের মধ্যে গিয়ে কি হয়েছে, ঘটনাটা ঘটেছে। তার মানে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি এই যে হাইড্রোজেনটা যে আছে এটা 1s অরবিটাল, এখানে গিয়ে কি হয়েছে 1s অরবিটাল গিয়ে কি হয়েছে, সংকরণ ঘটেছে। সো ভাইয়া এখানের ক্ষেত্রেও এরকমটা হবে 1s অরবিটাল, এখানের ক্ষেত্রেও কি হবে 1s অরবিটালের মধ্যে গিয়ে ঘটনাটা ঘটেছে। সবাই একটু ভাইয়াকে বলো যে ভাইয়া তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। ওয়ালাইকুম আসসালাম, মাইশা মৌ যুক্ত হয়েছে, ওকে অনেকেই যুক্ত হয়েছে। সো একটু বলেন আমাকে ভাইয়া যে ভাইয়া আপনারা এটা বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত সবাই আমাকে কমেন্ট সেকশনে জানান যে ভাইয়া এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। এবং সবাই একটু ক্লাসটাতে সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবা যে আমাদের কিন্তু টার্গেট প্লাস এর ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ভাই তোমরা যারা এই ক্লাসটা করতেছো এবং ভাই তোমাদের কিন্তু পিডিএফটা কালেক্ট করতে হবে, কারণ তোমার নোট করতে হবে ভাই, এই নোটের মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারবা যে ভাইয়া তুমি এখান থেকে পরবর্তী যখন পরীক্ষা তুমি অ্যাপ্রোচ করতে যাবা তখন কিন্তু তোমার এত সময় তুমি পাবা না ভাই, তোমার খুব শর্ট সময়ে কোন কোন টপিকগুলো পড়তে হবে তুমি এই স্লাইডগুলো দেখে গেলেই কিন্তু কি পারবা 100% কমন পাবা। সো সবাই একটু ভাইয়াকে বলেন যে ভাইয়া সবার কাছে এটা ক্লিয়ার কি না, যদি ক্লিয়ার হয়ে থাকে ভাইয়াকে ওয়াই লিখে জানান একটুখানি, এবং সবাই একটু আনসার করেন, সবাই একটু ভাইকে বলেন যে সবাই বুঝতে পারছেন কিনা। সবাই একটু দ্রুত সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দেন এবং সবকিছু তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারছো কিনা। ওকে রবিউল ভাইয়া যুক্ত হয়ে গেছে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে ধন্যবাদ প্রমি। ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। সো এই কোশ্চেনটা আপনাদের সবার পারা উচিত, কারণ আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে এই যে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কয়টা অরবিটাল হবে এই বিষয়টা আমি একটুখানি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সমশক্তির সমসংখ্যক, এই কথা থেকে কিন্তু আপনারা আনসার করতে পারবেন। সো একটু আনসার করে তো দেখি সবাই। ওকে দেখি কে আনসার করতে পারলো, একটু আনসার করেন না রে ভাই, একটু আনসার করেন। দেখেন আমরা কি দেখলাম ভাইয়া, হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। এখন হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল আছে? হাইব্রিড অরবিটাল বলতে কি বোঝাচ্ছে, হাইব্রিড অরবিটাল বলতে বোঝাচ্ছে যে কয়টা অরবিটাল আমাদের অংশগ্রহণ করেছে। হাইব্রিড অরবিটাল বলতে বোঝায় কয়টা অরবিটাল অংশগ্রহণ করেছে, কয়টি অরবিটাল অংশগ্রহণ করেছে, কয়টি অরবিটাল অংশগ্রহণ করেছে, কয়টি অরবিটাল অংশগ্রহণ করেছে, এইটাকে বোঝায় যে ভাইয়া কয়টি অরবিটাল অংশগ্রহণ করেছে এই বিষয়টা আমাদেরকে বোঝায়। এখন ভাই দেখো আমরা দেখেছি এখান থেকে কয়টা অরবিটাল আছে সবাই একটু বলো এবং আমি তোমাদের সিকোয়েন্স অনুযায়ী দেখাই দিই যে ভাই আমাদের হাইব্রিডাইজেশনটা যে বেসিক্যালি যেভাবে ঘটে থাকে সেটা হচ্ছে sp হয়ে থাকে, sp2 হয়ে থাকে, sp3 হয়ে থাকে, তারপরে sp3d সংকরণে সংগঠিত হয়ে থাকে, তারপরে sp3d2 সংকরণে সংগঠিত হয়ে থাকে, sp3d3 সংকরণে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ এখানে টোটালি আমি বলছিলাম সমশক্তির সমসংখ্যক অরবিটাল, অর্থাৎ কয়টা অরবিটাল এখানে মিলে গঠিত হয়েছে সে বিষয়টা চেয়েছে। এই তো রবিউল ভাইয়া আনসার দিয়েছে, প্রমি আনসার দিয়েছে যে ভাইয়া বি নাম্বার হবে। আচ্ছা দেখি আমরা বি নাম্বার হবে কিনা, সবাই একটু আনসার করতে থাকেন, সবাই একটু আনসার করেন।
ভাই দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, এখানে আপনাদের ভুল হোক ইটস ডাজন্ট ম্যাটার, বাট তোমাকে তো শিখতে হবে ভাই। তুমি যদি ভুল না করো তাহলে ভাই তুমি শিখতে পারবে না। আর যদি তুমি জানো সেটাকে যদি অ্যাপ্লিকেশন আবার না করো তাহলে তো ভাই তুমি এখান থেকে সফলতা বা আউটপুট নিয়ে আসতে পারবা না। কারণ ভাই কিছু কিছু মানুষজন আছে জানি কিন্তু ভাই আনসার করে না ভাই, তাহলে তুমি এটা জানার নিজের মাঝেই জানাটা রেখে দিচ্ছ, তোমার কিন্তু আর প্র্যাকটিস হচ্ছে না ভাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে ভাই। তুমি যদি পারো সেটাও তোমাকে দেখাতে হবে, তুমি যদি না পারো সেটাও তোমাকে দেখাতে হবে। কারণ তুমি যদি না পারো তাহলে সেটা তুমি কি করবা, শিখে নিবা। আর যদি তুমি পারো তাহলে সেটাকে তুমি আবার নিজেকে কি করবা, একবার কি করবা, জানান দিবা যে আমি পারি, অথবা আপনার একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে আসলে আমি এই জিনিসটার আনসার এটা আমি একবার কি করলাম, স্মরণ করে নিলাম। বুঝতে পারছেন? এই কাজটা আপনাদের করতে হবে। ওকে, সো দেখেন সবাই একটু আনসার করেন। তাহলে আমরা দেখতেছি ভাই এখান থেকে আমাদের লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা এস অরবিটাল আছে, একটা এস অরবিটাল আছে, এবং তিনটা পি অরবিটাল আছে, এবং তিনটা কি আছে, তিনটা ডি অরবিটাল আছে। তাহলে 0 1 প্লাস 0 3 প্লাস 0 3, অর্থাৎ টোটালি এখানে অরবিটাল হচ্ছে কয়টা ভাইয়া, 7টা অরবিটাল রয়েছে। সো এখানে হাইব্রিড অরবিটাল হবে কয়টা, যে হাইব্রিড অরবিটাল হবে আমাদের 7টা। হাইব্রিড অরবিটাল হয়ে যাবে কয়টা, 7টা হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা লক্ষ্য করি sp3d2 এর ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এখানে এস অরবিটাল হচ্ছে একটা, তিনটা হচ্ছে পি অরবিটাল এবং দুইটা হচ্ছে ডি অরবিটাল। তাহলে 3 2 5 আর একটা হচ্ছে কি 6টা অরবিটাল এখানে হবে। sp3d সংখ্যাটি যদি হয় তাহলে একটা হচ্ছে এস অরবিটাল, তিনটা পি অরবিটাল এবং হচ্ছে কি একটা ডি অরবিটাল। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি 3 2 4 5টা অরবিটাল হচ্ছে হাইব্রিড অরবিটাল। sp3 এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে একটা প্লাস 3টা, সো এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে কত ভাই আমাদের, 4টা অরবিটাল। sp2 এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার চেয়েছে, সো আপনারা বলেন এখানে একটা অরবিটাল আর এখানে হচ্ছে কি আরো একটা অরবিটাল, যার কারণে এখানে হচ্ছে টোটালি 2টা অরবিটাল। আর এখানে আমাদের কি হবে, একটা এস অরবিটাল এবং 2টা পি অরবিটাল, যার কারণে এখানে টোটাল হাইব্রিড অরবিটাল কত হবে, 3টা হবে। যারা যারা আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে, তাহলে দেখেন আমরা এখান থেকে যারা যারা 3 আনসার করেছে তাদের আনসারটা কারেক্ট, যে ভাইয়া এখানে হাইব্রিড অরবিটাল হচ্ছে আমাদের 3টি হবে। হাইব্রিড অরবিটাল কয়টি হবে, 3টি হবে। তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে ভাইয়াকে জাস্ট ওয়াই লিখে জানাও, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। সবাই একটু দ্রুত আমাকে বলো। এই তো সুলতানা আনসার দিয়ে দিয়েছে। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকেও মেনশন করে জানিয়ে দাও। ওকে, একটু সবাই আমাকে বলো, সবাই একটু আমাকে বলো যে ভাইয়া সবার কাছে ক্লিয়ার কি না, সবার কাছে ক্লিয়ার কি না, একটুখানি বলো আমাকে, একটু দ্রুত সবাই আমাকে বলো যে সবার কাছে ক্লিয়ার কি না। একটু দ্রুত আমাকে বলেন যে সবার কাছে ক্লিয়ার কি না। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। একটু দ্রুত আমাকে জানান যে সবার কাছে ক্লিয়ার কিনা। আমি একবারে ভাই আপনাদের বেসিক লেভেল পর্যন্ত জানা দিচ্ছি, যাতে আপনাদের এখান থেকে কোনো প্যারা না হয়। ওকে, একটু সবাই আমাকে বলেন যে ভাইয়া সবাই বুঝতে পারছেন কি না। একটু দ্রুত আমাকে বলেন এবং সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। একটু দ্রুত দ্রুত সবাই বলেন। একটু দ্রুত সবাই রেসপন্স করেন। ওকে ওকে, অনেকের ক্লিয়ার হয়ে গেছে। চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে যে কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান। ভাই কোন জোড়ার মধ্যে কি বলছে ভাই, আকৃতি বৈসাদৃশ্য, অর্থাৎ আকৃতি একই রকম নয়, সেই বিষয়টা তোমাকে জিজ্ঞাসা করেছে। সো আমাদের যেহেতু একটার আকৃতির কথা বলেছে, তোমরা জানো যে ভাইয়া কিন্তু একটা আকৃতির কথা দিয়ে তোমাদেরকে জাস্ট দেখায় দেয় না। আমি কিন্তু সবগুলোর আকৃতি করব, তোমাদেরকে দেখাই দিব। সবগুলোর আকৃতি কি করব, দেখাই দিব। যে ভাইয়া কোনটার আকৃতি কিরকম হয় থেকে সবগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব যে ভাইয়া আকৃতিগুলো কিরকম হয়। সো সেখান থেকে আমরা কি করতে পারবো, খুব সহজে আমরা এখান থেকে ক্র্যাক করতে পারবো যে আসলে ভাইয়া কোনটার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে, এই বিষয়টা আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। সো সবাই চলো আমরা দেখি যে ভাইয়া এটার আমাদের কি হবে, আনসার কি হবে। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকেও মেনশন করে জানিয়ে দেন। আপনারা ভাইয়া দেখেন তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা দায়িত্ব নিয়েছি যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ সবগুলা এবং আইসিটিও আমরা কিন্তু তোমাদের কি করব, টার্গেট এ প্লাস এর মাধ্যমে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সবগুলাই আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে কি করবো ভাই, আমরা আপনাদের প্রোভাইড করব। এখন ভাই আপনারা যদি একটু রেসপন্স না করেন তাহলে কেমন হয়ে যায় না, যেহেতু এটা আমাদের ফ্রি প্রোগ্রাম, যাতে সবাই মিলে আমরা একসাথে উদ্বুদ্ধ হয়ে ক্লাসটা করতে পারি, সেজন্য আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এবং নিজেদের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, সো একটু ভাইয়ার
কষ্টটা যাতে আপনারা সফল করতে পারেন। সো একটু সবাই এই কাজটা করবেন। সো চলেন দেখি এখানে বলছে কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান। সো আমরা দেখেই এখান থেকে ভাই আকৃতি কোনটার ক্ষেত্রে কি রকম হয় এবং কোনটার ক্ষেত্রে কিভাবে আমরা সংকরণটা বের করতে পারি সেই ট্যাকটিক্সটাও আমরা জেনে নেব। তোমরা বিভিন্ন অনেক বড় বড় সূত্র দিয়ে কি করে থাকো ভাইয়া, সংকরণটা বের করে থাকো, বাট ভাইয়া তোমাদেরকে একটা শর্টকাট ট্যাকটিক্স দেবে যেটা দিয়ে তোমরা খুব সহজেই কি করতে পারবা, সংকরণটা বের করবা। সেটা হচ্ছে সংকরণ বের করার সূত্র হচ্ছে এটা ভাই, সংকরণ বের করার সূত্র। অর্থাৎ তোমরা যে কোনো যৌগ দেখলে কি করবা ভাইয়া, সংকরণ বের করতে পারবা। সেটা সূত্রটা হচ্ছে এরকম, বের করার চিকন সিস্টেম। চিকন সিস্টেমটা কি ভাই, চিকন সিস্টেমটা হচ্ছে সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন। আমি লন পেয়ার ইলেকট্রন কি আপনাদেরকে সেটা বলেছিলাম, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। অর্থাৎ যে সকল ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা যায় লন পেয়ার ইলেকট্রন। আর সিগমা বন্ডটা বেসিক্যালি হয় থেকে সিঙ্গেল বন্ধনের ক্ষেত্রে, একটুখানি লক্ষ্য করেন, আমি আপনাদেরকে বলছিলাম সিঙ্গেল বন্ধনে সিগমা বন্ড হয় থেকে একটা, বা ডাবল বন্ড দ্বিবন্ধন যদি থাকে তাহলে সিগমা বন্ড হয় থেকে একটা, পাই বন্ধন হয় থেকে একটা, বাট যদি ট্রিপল বন্ধন হয় তাহলে সিগমা বন্ধন হবে একটা, বাট পাই বন্ধন হবে আমাদের দুইটা। সো এখান থেকে আমরা বলবো কি ভাই, সিঙ্গেল বন্ধন যদি দেখি আমরা তাহলে সিগমা বন্ড পাবো একটা, আর লন পেয়ার ইলেকট্রন অর্থাৎ মুক্ত জোড় আছে ইলেকট্রন, যে সকল ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। যেমন অ্যামোনিয়া, এর ক্ষেত্রে কি থাকে ভাই, এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা হবে, অর্থাৎ এক জোড়া লন পেয়ার ইলেকট্রন মানে একটা হবে। ওকে, সো আসেন এখান থেকে আমরা দেখি যে ভাই সিগমা বন্ড এবং লন পেয়ার ইলেকট্রন এর মধ্যে আমরা এখান থেকে সংকরণ যে রয়েছে, সংকরণের সূত্রটা বা সংকরণটা বের করতে পারবো খুব সহজে। সো আমাদের তো সংকরণ জাস্ট বের করলে হবে না, সেটা থেকে আমাকে কি করতে হবে ভাই, এটা বন্ধন কোণের ক্ষেত্রে কোনটা কিরকম হয় থাকে সেটা আমরা দেখবো। যদি ভাই এসপি সংকরণে সংকরিত হয় থেকে তাদের আকৃতি দেওয়া হয় থেকে সরল রৈখিক, সরল রৈখিক হয় থেকে, লিনিয়ার আকৃতি হয় থেকে। ওকে, আর যদি আমাদের sp2 সংকরণে সংকরিত হয় থাকে তাহলে সমতলীয় কি হয় থেকে, সমতলীয় ত্রিভুজাকার হয় থেকে, সমতলীয় ত্রিভুজাকার হয় থেকে। আর যদি sp সংকরণে sp3 সংকরণে সংকরিত হয় থাকে তাহলে সেটার আকৃতি হয় থেকে কি ভাই, চতুস্তলকীয়, চতুস্তলকীয়। যদি আমাদের sp3d সংকরণে সংকরিত হয় তাহলে সেটার আকৃতি কি হবে, সবাই একটু কমেন্ট সেকশনে বলো। এবং sp3d2 সংকরণে সংকরিত হলে সেটার আকৃতি হয় থেকে আমাদের অষ্টতলকীয়। আর sp3d2 সংকরণে সরি d3 সংকরণে সংকরিত হলে সেটা হচ্ছে আমাদের পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় মিডিয় আকৃতির হয়। এন্ড দেন এইটা যে আকৃতি আছে এইটা আপনাদের স্মরণ থাকে না, সো এটা আমি একটুখানি অন্য কালারে আপনাদেরকে লিখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে ত্রিভুজাকার, ত্রিভুজাকার কি হয় থেকে ভাইয়া, দ্বিপিরামিডীয়। মিডিয় হয়। সো এখান থেকে আমরা এদের শেপগুলো দেখে দেখে আনসার করার ট্রাই করব। সো আপনারা একটু কমেন্ট সেকশনে জানান না রে ভাই, ভুল হোক কি ডাজন্ট ম্যাটার, আপনারা তো আনসার জানাবেন ভাইয়াকে, না জানালে আমি কেমনে বুঝবো যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। বুঝেন নাই, বুঝেন নাই আপনারা একটু বলেন সবাই বুঝতে পারছেন কিনা। সো চলেন দেখি, এখান থেকে আমরা দেখতেছি যে ভাই ব্রোন ট্রাইফ্লোরাইড রয়েছে, ব্রোন ট্রাইফ্লোরাইড এবং হচ্ছে কি পানি এবং এদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ব্রোন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে আকৃতিটা যদি আমি বিশ্লেষণ করতে যাই, এটা হচ্ছে বোরন, অর্থাৎ বোরন যে রয়েছে ব্রোনের সর্বনিম্ন শক্তি স্তরে কি থাকে, বেরিলিয়াম বোরন, অর্থাৎ এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, 3টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এটার ক্ষেত্রে আকৃতি লক্ষ্য করা যাবে এরকম। ট্রাইসালফেট যে রয়েছে, ট্রাইসালফেটের ক্ষেত্রে দেখা যাবে 6টা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকবে, অক্সিজেন থাকবে দ্বিবন্ধন, এখানে একটা অক্সিজেন, অর্থাৎ এদের ক্ষেত্রে শেপটা মোটামুটি এরকমই দেখা যাচ্ছে, একই রকম প্রকৃতির দেখা যাচ্ছে। সো আমাদের বলছে বৈসাদৃশ্য, একই হওয়া যাবে না। সো ক নাম্বার অপশন আমাদের হতে পারতেছে না, এটা শেপটা এরকমটা না। পানির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, পানির ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়টা, সেটা হচ্ছে কি ভাই, পানির ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন দ্বিবন্ধন দুইটা মুক্তজল ইলেকট্রন থাকে এবং শেপটা এরকম হয় থাকে। এবং হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে, সেক্ষেত্রে সালফারের কি থাকে ভাই, 4টা ইলেকট্রন এরকম থাকে এবং এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে। সো এখান থেকে একই রকম শেপের দেখা যাচ্ছে, সো এই অপশনটা আমাদের হতে পারতেছে না।
সো পরেরটা যদি আমরা দেখি, এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে ফসফরাস, অক্সিজেন এবং ক্লোরিন আছে তিনটা। ফসফরাস হচ্ছে পঞ্চভুজী মৌল, সো এখান থেকে ফসফরাস হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থেকে 5টা, যেখান থেকে অক্সিজেন হচ্ছে দ্বিযুতি, যার কারণে অক্সিজেন এখানে যুক্ত হয়ে যাবে, এবং ক্লোরিন বাকি তিনটা কি করবে, ইলেকট্রন নেবে। সো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এরকম শেপের হচ্ছে। এবং এখানে বোরন যে আছে, আমরা জানি বোরন হাতে কয়টা নাম্বার মৌল, একটু সবাই বলেন তো। 5 নাম্বার মৌল হয় থেকে। সো 5 নাম্বার মৌল হওয়ার ফলে কি হচ্ছে ভাই, এখানে বোরন, বোরন হওয়ার ফলে এখানে বোরন কি করতেছে ভাই, তিনটা যে আছে, তিনটার ক্ষেত্রে যে কাজটা করবে, এখানে হচ্ছে বোরন, ফ্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন, এবং ঠিক এইখানের মধ্যে ঋণাত্মক একটা কি করছে ভাই, ফ্লোরাইড আয়ন এখানে যুক্ত হয়ে গেছে। সো এদের মধ্যে শেপটা আমরা একই রকম প্রকৃতির দেখতে পাচ্ছি, কারণ এখানে কি হচ্ছে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই যে ঋণাত্মক আয়নের মাধ্যমে এখানে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। সো এখান থেকে আমরা দেখতেছি ক্লাস কয়টায় শুরু হয়েছে ভাইয়া, কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে, 8:30টায় শুরু হয়েছে, এই তো আনসার দিয়ে দিয়েছে। সো চলেন তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করতেছি যে ভাই এরকম শেপের আমাদের হয়েছে, কি হয়েছে, এইরকম শেপের হয়েছে। এখন এরকম শেপের হইলে ভাইয়া আমাদের দেখতেছি একই রকমের প্রকৃতির হচ্ছে, কিন্তু আমাদের চেয়েছে কি বৈসাদৃশ্য, একই রকম প্রকৃতির হওয়া যাবে না। সো আমরা এখান থেকে দেখতেছি এই কোশ্চেনটার আনসার এটাও আমাদের হতে পারতেছে না। সো পরের যদি পার্টটা আমরা লক্ষ্য করি ভাইয়া, দেখেন সেটা কি বলছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি ভাই, তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, ভাই কেন ঘ নাম্বারটা হইলো, সালফার ডাইঅক্সাইড আছে আর কার্বন ডাইঅক্সাইড আছে। সালফার ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে লক্ষ্য করেন, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি যদি একটুখানি আপনাদেরকে এখানে একটুখানি দেখাই দেই, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ভাই দেখেন সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয় থাকে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে সালফার হয়ে থাকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে থাকে 6টা ইলেকট্রন, সো এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকবে, আর বাকি কি করবে, দুই জোড়া করে ইলেকট্রন দিয়ে যদি মৌল অক্সিজেন যুক্ত করা যাবে, এবং এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকবে। অর্থাৎ এটা আমরা দেখতেছি লিনিয়ার ফরম্যাট একটা লক্ষ্য করা যাচ্ছে ভাই, এরকম রৈখিক একটা ফর্ম লক্ষ্য করা যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একইভাবে যদি আমরা লক্ষ্য করি, কার্বন এটা, এবং এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে, যেখানে কি থাকে, 2টা অক্সিজেন, দুই পাশে কি করে থাকে, যে ভাইয়া দুই জোড়া করে ইলেকট্রন নিয়ে দ্বিতীয় মৌল নিয়ে সরলরৈখিক বা লিনিয়ার ফরম্যাট গঠন করতেছে, যার কারণে এদের ক্ষেত্রে আমরা দেখতেছি কি ভাইয়া, যে এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে বৈসাদৃশ্য যে রয়েছে, বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা এখান থেকে লক্ষ্য করতেছি ভাই এখানে লন পেয়ার ইলেকট্রন আছে, বাট এদের ক্ষেত্রে কি নাই, লন পেয়ার ইলেকট্রন নাই, যার কারণে এদের মধ্যে আমরা লিনিয়ার ফরম্যাট হওয়া সত্ত্বেও দেখতেছি এখানে একটু ভিন্নতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই মুক্ত জোড়ের কারণে এদের শেপটা এরকমটা হবে না, অর্থাৎ একই রকম না হয়ে একটুখানি এখানে কি হয়ে যাবে, চেঞ্জেবল হয়ে যাবে, একটুখানি কি হয়ে যাবে, চেঞ্জেবল হয়ে যাবে, একটুখানি চেঞ্জেবল হয়ে যাবে, অর্থাৎ বেঁকে যাবে একটুখানি। সো এখান থেকে আমরা লক্ষ্য করতেছি কি ভাইয়া, লিনিয়ার ফরম্যাট না হয় একটুখানি এদের মধ্যে বেঁকে যাবে, যার কারণে এই কোশ্চেনের আনসার আমাদের কি হয়ে যাবে ভাইয়া, এই কোশ্চেনের আনসার আমাদের কিন্তু ডি নাম্বার হয়ে যায়। সবাই একটু ভাইকে বলো এই কোশ্চেনটার আনসার সবাই বুঝতে পারছেন কি না, সবাই একটু দ্রুত ভাইকে বলো যে এই কোশ্চেনের আনসার সবাই তোমরা বুঝতে পারছো কি না, একটু দ্রুত ভাইকে বলো যে সবাই এই কোশ্চেনের আনসার বুঝতে পারছেন কিনা। এই যে এখানে আমাদের এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকতেছে, সো এই কারণে আমাদের শেপ দুইটার ক্ষেত্রে একটাতে লিনিয়ার দেখা যাচ্ছে আর একটাতে উল্টো ভি আকৃতির এরকম শেপ দেখা যাচ্ছে, যার কারণে আমাদের এই কোশ্চেনের আনসার কি হয়ে গেছে, এটাই হয়ে গেছে, কারণ আমাদের বৈসাদৃশ্য চেয়েছিল, সো বৈসাদৃশ্য আমরা দেখাই দিয়েছি। সো একটু সবাই আমাকে বলেন যে সবার কাছে ক্লিয়ার কি না, একটু দ্রুত সবাই রেসপন্স করো যে সবার কাছে ক্লিয়ার কি না। ওকে, সবাই সবার কাছ থেকে আনসার চাই। আপনারা যদি আমাকে রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা বুঝতে পারলেন কি না, কারণ ভাই আমরা যদি সরাসরি ক্লাস করতাম তখনও কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার একটা সুযোগ পাইতাম, এখন অনলাইনেও কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার একটা সুযোগ পাই। সো আপনাদের একটু রেসপন্স করতে হবে ভাইয়া, কারণ এখানে ভাইয়া দেখো জীবনে সফল হতে গেলে ভাই তোমাকে 3টা জিনিস সবসময় মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে ভাই পরিশ্রমী, সৎ এবং কৌশলী হতে হবে তোমাকে। এই 3টা গুণ যদি আপনার মাঝে একটাও ল্যাক দেখা যায় তাহলে কিন্তু ভাই আপনার সফলতা হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে, কারণ এই 3টা জিনিস প্রত্যেকটার সাথে ভাই কানেক্টেড, পরিশ্রম, সৎ এবং কৌশলী। ভাই যদি আপনি পরিশ্রমী না হন তাহলে কিন্তু ভাই আপনি কি করতে পারবেন না জীবনে, ভাই আপনি আলটিমেট গোলে যাইতে পারেন না। এখন যদি আপনি ভাই পরিশ্রম করেন কিন্তু আপনি সৎ না, তাহলে ভাই আপনি দেখবেন এখানে কোনো না কোনো জায়গায় আপনি ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। এবং কৌশলী যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি একটা কাজ যদি জাস্ট নর্মাল ওয়েতে করতে যান তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে পিছায় যাবেন। সো আপনাকে এমন ভাবে যাইতে হবে ভাই যাতে আপনি প্রত্যেকটা ওয়েতে কি করতে পারেন, সাকসেস নিয়ে আসতে পারেন। এই কারণে এই 3টা গুণ আপনাদের থাকতে হবে। যে বুঝেন নাই আপনি সুন্দর মতো যে কাজটা করবেন সেটা হচ্ছে ভাই আমাদের যেহেতু এটা লাইভ ক্লাস চলছে, আপনি সুন্দর মতো ক্লাসটা শেষ হওয়ার পর একটুখানি জাস্ট পিছনে পজ করে দেখে নেবেন। আমি আশা করতেছি যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, তো আপনি আশা করলেই যে আপনি ওটা
পিছনের দিকে টেনে নিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন, কারণ আমি প্রত্যেকটা পার্ট একবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি। চলেন আমরা দেখি। ওকে, আচ্ছা সবাই একটু আপনাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দেন ক্লাসটা, সবাই একটু গ্রুপের মধ্যে ক্লাসটা শেয়ার করে দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি শেয়ার করে দেন। চলেন দেখি কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন। কোনটির কেন্দ্রীয় পরমাণুর কি বলছে ভাই, সংকরায়ন ভিন্ন, সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। কেন্দ্রীয় পরমাণু বলতে ভাই আপনাকে কেন্দ্রীয় মৌল বলা হয়। কেন্দ্রীয় মৌলটা বেসিক্যালি যে কাজটা করা হয়, কেন্দ্রীয় মৌলটাকে ডিফাইন করা হয় যেটা সিঙ্গেল অবস্থায় থাকে, সিঙ্গেল অবস্থায়, যেটা সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে সেটাকে আমাদের বলা হয়। বুঝতে পারছেন, সিঙ্গেল অবস্থা। যেমন এইখানের মধ্যে দেখেন ফসফরাস এখানে সিঙ্গেল অবস্থায় আছে, বাট এখানে 3টা হাইড্রোজেন পরমাণু আছে। সো আমাদের এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে এখানে কি আছে ভাই, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে ভাই এখানে কি আছে, কার্বন একটা আছে এবং অক্সিজেন 2টা আছে। সো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তারপরে সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে বিষয়টা সেটা হচ্ছে ভাই সিলিকন এখানে আছে একটা, অক্সিজেন আছে 2টা, যার কারণে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি সিলিকন। এন্ড দেন এখান থেকে আমি লক্ষ্য করতেছি নাইট্রোজেন আমাদের একটা আছে কিন্তু হাইড্রোজেন আছে 4টা, যার কারণে এটা হচ্ছে আমাদের কি ভাইয়া সিঙ্গেল, যার কারণে এটা হচ্ছে কি আমাদের ভাইয়া কেন্দ্রীয় পরমাণু। এখন কোন কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন? সো আমি আপনাদেরকে সংকরায়ন বের করার জন্য শর্টকাট যে চিকন বুদ্ধিটা আপনাদেরকে দিয়েছি, চিকন সিস্টেমটা হচ্ছে কি ভাইয়া, চিকন সিস্টেমটা আমি আবার রিক্যাপ করতেছি, সেটা হচ্ছে সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন, সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের চিকন সিস্টেম, যে চিকন সিস্টেম দিয়ে আমি খুব সহজে কি করতে পারবো, কোন একটা যৌগ কোন সংকরণে সংকরিত সেই বিষয়টাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। এই বিষয়টা কি করতে পারবো, আমি আইডেন্টিফাই করতে পারবো। চলেন আমরা দেখি যে ভাই এখান থেকে আমরা কিভাবে বের করবো। এখান থেকে দেখেন আপনারা যে বিষয়টা সেটা হচ্ছে ভাই ফসফিন আছে। আমি ফসফিনের ক্ষেত্রে কি জানি, ফসফিনের ক্ষেত্রে জানি যে ফসফিনের ক্ষেত্রে ফসফরাস যে আছে, এই ফসফরাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন কয়টা থাকে, 5টা থাকে। কারণ ফসফরাস হয় থেকে 15 নাম্বার মৌল, কারণ প্রথম শক্তি স্তরে থাকে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে থাকে 8টা ইলেকট্রন, এবং ঠিক তার পরের শক্তি স্তরে তাহলে কয় থাকবে, 10টা যেহেতু চলে গেছে আর থাকবে 5টা। যার কারণে এই 5টা ইলেকট্রনের মধ্যে এইখানের মধ্যে আমি 2টা রাখলাম, আর বাকি 3টা দিয়ে কি করতেছে ভাইয়া, 3টা দিয়ে এখানকার হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন, এখানকার হাইড্রোজেন। অর্থাৎ সংকরণ বেসিক্যালি ভাইয়া ঘটে থাকে আপনাদের যে যৌগের মধ্যে, সেটা হচ্ছে সমযোজী যৌগের মধ্যে সংকরণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। সো এখান থেকে আমি লক্ষ্য করতেছি ভাই, এখান থেকে লক্ষ্য করা হচ্ছে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এবং এখানে একটা সিঙ্গেল বন্ড, মানে আমি বলছিলাম সিগমা বন্ড একটা, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। সো আমি লক্ষ্য করতেছি যে সিগমা বন্ড এখানে কয়টা আছে ভাইয়া, সিগমা বন্ড আমি লক্ষ্য করলাম যে ভাই এখানে সিগমা বন্ড আছে 3টা, লন পেয়ার ইলেকট্রন আছে একটা, যার কারণে আমি বলতেছি এটা টোটালি হচ্ছে 4টা কি আছে, 4টা অরবিটাল আছে। 4টা অরবিটাল থাকলে সেটা sp, একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল নিয়ে sp3 সংকরণে সংকরিত হয়ে গেছে, যার কারণে এটা sp3 সংকরণে সংকরিত হয়েছে। বা সিঙ্গেল বন্ধন সবগুলোতেই আছে, যার কারণে আমি বলে দিতে পারি যে ভাই sp3 সংকরণে সংকরিত হয়েছে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সেটা হচ্ছে কার্বনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কি থাকে ভাইয়া, 4টা ইলেকট্রন থাকে। অক্সিজেন দ্বিযুজি পরমাণু হওয়ার কারণে এখান থেকে 2 জোড়া থেকে কি হয় থাকে, 2 জোড়া 2টার সাথে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 4টা ইলেকট্রন শেষ করে দিয়ে থাকে। সো এটার আকৃতিটা এরকম হয়ে থাকে। এবং কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই দিয়েছিলাম, সেটা হচ্ছে কি ভাই দ্বিবন্ধন যদি থাকে সেখানে একটা সিগমা বন্ড এবং একটা কি থাকে, পাই বন্ড থাকে। যার কারণে আমি এখানে বলতে পারতেছি এখানে একটা কি আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, এইখানের মধ্যে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। সো আমার পাই বন্ডের দরকার নেই, কিন্তু এখানে লন পেয়ার ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন কিন্তু ভাই এখানে শূন্য, লন পেয়ার ইলেকট্রন কিন্তু এখানে শূন্য। যার কারণে সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ এখানে আছে আমাদের 2টা সিগমা বন্ড প্লাস 0 লন পেয়ার ইলেকট্রন, যার কারণে 2টা অরবিটাল আছে। যার কারণে আমি বলতেছি sp কি হবে, সংকরণে সংকরিত হয়ে গেছে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইডটা। এখন বলছে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন, অর্থাৎ কোনটার ক্ষেত্রে ভিন্ন আছে। সিলিকন ডাই অক্সাইড যে রয়েছে, এটা আমরা সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে যে বিষয়টা দেখি, এটা আমাদের কি হয় থাকে ভাইয়া, দৈত্যাকার গঠন করে থাকে। সো সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে বেসিক্যালি সংকেতটা এরকম করে দেওয়া ছিল, n সংখ্যক যদি হয়ে থাকে, তাহলে সেখান থেকে আমরা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি, সিলিকনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকে কয়টা ভাইয়া, সিলিকনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 4টা, কিন্তু এইখানের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে অনেকগুলো থাকার কারণে প্রত্যেকটার সাথে কি হয় থাকে, 4টা করে অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, 4টা করে কি হয় থাকে, অক্সিজেনের সাথে পরস্পর যুক্ত হয় দৈত্যাকার গঠন করে থাকে। অর্থাৎ অক্সিজেনের সাথে এরকম কি হচ্ছে, সিলিকন আরো এভাবে অনেকগুলো শেপের আকৃতি হয়ে গিয়ে কি হয় থাকে, এরকম পরস্পরের সাথে কি হয় থাকে যুক্ত হয়ে এরকম আকৃতি শেপ বা দৈত্যাকার গঠন করে থাকে। অর্থাৎ আমরা এখান থেকে লক্ষ্য করবো যে ভাই এখানে কি আছে, সিগমা বন্ড এখানে একটা, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। সো এখান থেকে আমি সিগমা বন্ড পাবো 4টা, লন পেয়ার ইলেকট্রন থাকবে 0টা, যার কারণে আমরা এখান থেকে বলতে পারবো টোটাল অরবিটাল হচ্ছে 4টা, যেটা হচ্ছে sp3 সংকরণে সংকরিত হয়ে গেছে। সো এখানে সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখবো আমি sp3 সংকরণে সংকরিত হয়েছে।
ঠিক তার পরের পার্টটা যদি দেখি অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নটার ক্ষেত্রে কি হয় থাকে ভাই, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে বিষয়টা নাইট্রোজেনের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন থাকে 5টা, কিন্তু এখানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকার ফলে এখান থেকে 3টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যায়, কিন্তু এই এক জোড়া লন পেয়ার ইলেকট্রন দিয়ে সুন্দর মতো কি হচ্ছে পজিটিভ হাইড্রোজেনের সাথে কি দেয়, সে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন প্লাস আয়ন গঠন করে থাকে অ্যামোনিয়াম আয়ন। সো এই অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতেছি আমি, সেখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, সেখানে কোনো লন পেয়ার ইলেকট্রন থাকতেছে না, 4টা সিগমা বন্ড থাকতেছে এবং 0 লন পেয়ার ইলেকট্রন, যার কারণে 4 হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি বলতেছি এটা হচ্ছে কি ভাই sp3 সংকরণে সংকরিত হয়েছে আমাদের নাইট্রোজেন পরমাণুটা। সো আমি এখান থেকে দেখলাম কোনটার মধ্যে আমাদের ভিন্নতা লক্ষ্য করা গেছে ভাইয়া, এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে, কারণ এর কেন্দ্রীয় পরমাণুটার মধ্যে কি আছে sp সংকরণে সংকরিত, বাকি সবগুলোতে কি আছে sp3 সংকরণে সংকরিত, যার কারণে আমরা বলবো কি ভাইয়া কেন্দ্রীয় পরমাণু সংকরণ ভিন্ন হয়েছে আমাদের কোনটাতে। সবাই একটু বলেন তো আমাকে দেখি যে ভাইয়া এই যে ঠিক কার্বন ডাই অক্সাইডটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সবাই একটু ভাইয়াকে বলেন যে সবার কাছে ক্লিয়ার কি না, সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইয়াকে বলেন। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে ভাইয়াকে জাস্ট ওয়াই লিখে জানান যে ভাইয়া সবার কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইয়াকে জানান, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। সবাই একটু দ্রুত ভাইয়ের সাথে রেসপন্স করেন, একটু দ্রুত সবাই। সবাই একটু দ্রুত রেসপন্স করেন। একটু দ্রুত সবাই বলেন আমাকে। ওকে ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এই তো বি নাম্বার আনসার দিয়েছে আয়েশা সুলতানা, ফাহমিদা আক্তার। ওকে চলেন চলেন, জাস্ট ভাইকে ওয়াই লিখে জানালেই হবে। ওকে দেখেন ভাই এখান থেকে আবার কি বলেছে, কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ভাই আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে হচ্ছে গঠন এবং কোনটার ক্ষেত্রে কোন সংকরণ হলে আকৃতিটা কিরকম হয় আমরা বিগত স্লাইডে আপনাদেরকে দেখা দিয়েছিলাম। আমি তবুও আপনাদেরকে একবার রিক্যাপ করে দিচ্ছি যে ভাইয়া কোনটার ক্ষেত্রে আকৃতি কিরকম হবে। সো একটু আপনারা বের করার ট্রাই করেন এবং আমিও আপনাদেরকে দেখা দিচ্ছি। এসপি সংকরণ হলে কি হবে ভাইয়া, এসপি সংকরণ হলে আমাদের সরল রৈখিক হয়, সরল রৈখিক হয়। আর যদি আমাদের sp2 হয় থাকে তাহলে সেটা কি হবে, sp2 হলে আমাদের হবে সেটা কি ভাইয়া সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার। আর যদি sp3 সংকরণে সংকরিত হয় তাহলে সেটা আমরা বলবো কি ভাইয়া, সেটা আমরা বলবো চতুস্তলকীয়। আর যদি আমাদের sp3d সংকরণে সংকরিত হয় তাহলে সেটাকে আমরা বলবো ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার। দ্বিপিরামিডীয় যেটাই আমাদের কিন্তু চেয়েছে। এবং আমরা জানি sp3d2 সংকরণে সংকরিত হলে সেটার আকৃতিটা হয় থেকে অষ্টতলকীয়, এবং sp3d3 সংকরণে সংকরিত হলে সেটার আকৃতি হয় পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় হয়। সো এখান থেকে আমাকে লাগবে কোনটা ভাইয়া, আমাকে লাগবে হচ্ছে ভাই এই যে আমাকে এই জিনিসটা লাগবে, আমাকে এখান থেকে লাগবে কোনটা ভাইয়া, এই যে এই জিনিসটা লাগবে শুধুমাত্র। কারণ কি আমাদের এটাই চেয়েছে আপনার কাছ থেকে যে sp3d সংকরণে সংকরিত হলে গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হবে, অর্থাৎ sp3d যেটাতে সংকরণ আছে সেইটা থেকে আমি বলে দিতে পারবো যে এটা হবে আমাদের সেটা হবে আমাদের আনসার। ভাইয়া আমার বাসা খুলনা না ভাইয়া, আমার বাসা হচ্ছে রংপুরে, রংপুরের নীলফামারী জেলায় আমার বাসা। ওকে সো দেখেন এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে বিষয়টা সেটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় যে রয়েছে, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আমরা দেখব। এখান থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করব ভাই কোনটার ক্ষেত্রে এই সংকরণটা হয় থেকে সেই সংকরণের উপর বেসমেন্ট করে আমরা বলে দিতে পারবো।
সেই সংকরণটা কিভাবে বের করবো ভাই, সিগমা বন্ড প্লাস কি করবো লন পেয়ার ইলেকট্রন দেখে আমি বের করে দিই যদি আমাদের কি হয় এই সংকরণের আওতাভুক্ত হয় দেখে, অর্থাৎ একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল এবং একটা ডি অরবিটালের আওতাভুক্ত হয়, তাহলে আমি বলে দিতে পারবো আমাদের এটা এই রকম আকৃতির হবে। সো এখান থেকে আমরা লক্ষ্য করি যে ফসফরাসের কি আছে ভাই, ফসফরাসের 5টা ক্লোরিন দিয়ে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। সো আমাদের ফসফরাসের 3টা 4টা 5টা এখান থেকে যুক্ত হয়ে গেছে। তারপর ফসফরাস ট্রাইক্লোরাইডের এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, বাকি কি হচ্ছে 3টা দিয়ে 3টা এভাবে যুক্ত হয়ে গেছে। তারপর জেনন হেক্সাফ্লোরাইড যেটা আছে, জেননের সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন থাকে আমাদের 8টা, বাট এখানে 4টা ইলেকট্রন বাদে কি করবে, বাকি 4টা দিয়ে যুক্ত হয়ে যাবে, ফ্লোরিন 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 হয়ে যাবে। এবং জেনন হেক্সাফ্লোরাইড যেটা আছে এখানে 2টা ইলেকট্রন বাদে বাকি সবগুলো দিয়ে কি হবে, যুক্ত হয়ে যাবে, জেনন হেক্সাফ্লোরাইড 3 4 5 6। সো আমি এখান থেকে এখন তাদের কি করতে পারবো ভাই, তাদের আমি এখান থেকে সংকরণটা বের করতে পারবো। এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। সো আমি টোটাল দেখতেছি কয়টা সিগমা বন্ড ভাই, 5টা সিগমা বন্ড। আর এখানে দেখতেছি এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আর এখানে 0। সো আমার টোটাল অরবিটাল দাঁড়াচ্ছে 5টা, বাট এখানে আমি দেখতেছি এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ড হচ্ছে 1 2 3টা, যার মানে 3, অর্থাৎ টোটাল দেখতেছি 4টা অরবিটাল। 4টা অরবিটাল হবে sp3 সংকরণে সংগঠিত। জেননের ক্ষেত্রে দেখছি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এখানে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন এবং হচ্ছে কি 4টা সিগমা বন্ড, 4টা সিগমা বন্ড, টোটালি দাঁড়াচ্ছে 6টা অরবিটাল। আর এখানে আমরা দেখতেছি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সো এখানে আমি দেখতেছি 6টা সিগমা বন্ড, কারণ সিঙ্গেল সিঙ্গেল 2টা 3টা 1 2 3 4 5 6। সো এখান থেকে আমি টোটাল অরবিটাল পাচ্ছি 7টা, টোটাল অরবিটাল পাচ্ছি 7টা। 7টা পাইলে আমাদের সেটা কি হবে, sp3d3 সংকরণে সংগঠিত। বাট 6টা হলে আমরা এখান থেকে সংকরণ কি পাই ভাই, sp3d2 সংকরণে সংগঠিত, 3 2 5 আর 1 6। তাহলে আমি এখান থেকে এই যে আমাকে বলছে sp3d সংকরণে সংগঠিত 5টা, যার কারণে sp3 3 আর 4 আর 5টা, 3 2 5টা, যার কারণে আমি আনসার কি হয়ে যাবে আমাদের ভাইয়া, কারেক্ট আনসার হয়ে যাবে ফসফরাস ট্রাইক্লোরাইড। যে ভাইয়া এখানে 5টা কি দেখা গেছে, আমাদের অরবিটাল দেখা গেছে, যার কারণে আমাদের এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছেন সবাই? একটু ভাইকে বলেন তো ভাইয়া সবাই বুঝতে পারছেন কিনা, কারণ এই আকৃতির সাথে যে সংকরণটা মিল যাবে সেটাই হবে আমাদের কি ভাইয়া, কাঙ্ক্ষিত আনসার হবে। সবাই একটু বলেন আমাকে যে ভাইয়া সবার কাছে ক্লিয়ার কি না। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে ভাইয়াকে একটুখানি দ্রুত জানান যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। একটু দ্রুত আমাকে বলেন। একটু দ্রুত আমাকে বলেন। একটু দ্রুত সবাই আমাকে রেসপন্স করেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে ওকে ওকে, সবাই আনসার করেছে, ওকে ধন্যবাদ। চলেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখেন ভাই, আপনাদের একটা জটিল যৌগ দেওয়া আছে। জটিল যৌগ বলতে এই যে এইখানের মধ্যে কি আছে ভাই, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা যৌগ দেওয়া আছে এবং এইখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা দেওয়া থাকবে এটাকে বলা হবে কি ভাই, লিগ্যান্ড বলা হবে, লিগ্যান্ড বলা হবে। আর এইটাকে বলা হবে কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় পরমাণু বলা হবে বা মৌল বলা হবে। আর এটা হচ্ছে আমাদের কি ভাই, ক্যাটায়ন। এইটাকে কি বলা হবে ভাই, ক্যাটায়ন। এই 3টা অংশ নিয়ে এখানে কি হয়েছে ভাই, গঠিত হয়েছে। সর্বোচ্চ এই 3টা অংশ নিয়েই এবং আরেকটা চার্জ দিয়ে এখান থেকে গঠিত হতে পারে জটিল যৌগ। সো যৌগের কেন্দ্রীয় পরমাণুতে ভাই, কেন্দ্রীয় বলতে এই যে আয়রন যে রয়েছে, আয়রনের পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এটার মধ্যে কি হয়েছে, আয়রনের মধ্যে কোন পরমাণু ধরনের কি ধরনের সংকরণ ঘটে সেটাই আপনার কাছ থেকে জানতে চেয়েছে। এখন ভাই আপনার মনে কোশ্চেন জাগতেই পারে ভাই, লিগ্যান্ডটা কি জিনিস। লিগ্যান্ডটা হচ্ছে ভাই যাদের ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে এবং যারা সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। সো এই লিগ্যান্ড গুলো যে আছে, এই লিগ্যান্ড গুলোর ক্ষেত্রে বেসিক্যালি যে বিষয়টা হয়ে থাকে, তারা তাদের সংখ্যার বা তাদের এই যে লিগ্যান্ডটার কি হয় থাকে সন্নিবেশ সংখ্যা বলা যায়। লিগ্যান্ডকে আবার কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা বলা যায়। এই সন্নিবেশ সংখ্যায় কি হবে ভাই, সন্নিবেশ সংখ্যা, এই সন্নিবেশ সংখ্যার মোট সংখ্যাটাই কি হবে ভাই, তাদের অরবিটাল হবে। সন্নিবেশ সংখ্যাটার কি হবে ভাইয়া, সন্নিবেশ সংখ্যাটাই আমাদের মোট অরবিটাল সংখ্যা হবে। সন্নিবেশ সংখ্যায় কি হবে, সংখ্যায় মোট অরবিটাল নির্দেশ করবে, মোট অরবিটাল,
অরবিটাল নির্দেশ করবে। এই মোট অরবিটাল নির্দেশ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি ভাইয়া, যে এখান থেকে বলতে পারবো যে কত বা কোন কয়টা অরবিটাল মিলে আমাদের কি হবে, সংকরণটা করবে। আমরা এখানে দেখতেছি যে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে ভাইয়া এখান থেকে দেখা যাচ্ছে যে এইখানের মধ্যে সায়ানাইড যে আছে, যেটা একটা লিগ্যান্ড, এই লিগ্যান্ডটা কিন্তু শক্তিশালী লিগ্যান্ড, এই লিগ্যান্ডটা কিন্তু শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের মধ্যে আবার রয়েছে কার্বনিল রয়েছে, তারপরে সায়ানো রয়েছে, তারপরে অ্যামোনিয়া রয়েছে, এগুলো হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড বলা হয়। এখন এই লিগ্যান্ড গুলা যে রয়েছে, লিগ্যান্ডের সংখ্যা অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কটা থাকবে সংখ্যা, সেটা হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আমি 6 দেখতে পাচ্ছি, যেটা মোট অরবিটাল নির্দেশ করবে 6, যার কারণে 6 যদি হয়ে থাকে তাহলে এখানে একটা এস অরবিটাল, 3টা পি অরবিটাল এবং 2টা ডি অরবিটাল মিলে কি হয়েছে ভাইয়া, এখান থেকে sp3d2 সংকরণে সংকরিত হয়েছে, যেটাই হচ্ছে কি এখানকার ভাইয়া কেন্দ্রীয় পরমাণুতে এই সংকরণটা এখানে ঘটে গেছে। সো সবাই আমাকে বলেন যে ভাই এটার আনসারটা আমাদের তাহলে ফ্যান্টাস্টিক ভাবে কি হয়ে যাবে, যে ভাইয়া sp3d2 হবে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার, যে এখানে ভাইয়া কি হয়ে গেছে, এই রকম আকৃতির লক্ষ্য করা যাবে। সো সবাই একটু ভাইকে বলো যে এটা সবার কাছে ক্লিয়ার কিনা। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে একটুখানি দ্রুত ভাইকে বলো যে ভাইয়া আপনাদের কাছে ক্লিয়ার কিনা। জাস্ট ভাইকে ওয়াই লিখে জানালেই হবে, এবং আপনারা চাইলে আমি এখানে আপনাদের আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই দিতে পারি যে ভাইয়া এখান থেকে আমাদের আনসারটা কিভাবে আরো পেঁচায় চলে আসতে পারে। একটুখানি লক্ষ্য করেন, যদি ভাইয়া এখান থেকে জটিল যোগের সংকরণ বলে, জটিল যোগের সন্নিবেশ সংখ্যাটা আপনারা এখান থেকে কি করবে, নির্ণয় করতে দিতে পারে। এবং এখান থেকে এক্সেপশনাল একটা জিনিস আছে, সেই এক্সেপশনাল জিনিসটা আমি আপনাদেরকে একটুখানি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে যে একটুখানি লক্ষ্য করেন যে ভাই এক্সেপশনাল জিনিসটা কি। এক্সেপশনাল জিনিসটার মধ্যে হচ্ছে যদি ভাই কপার থাকে কেন্দ্রীয় মৌলের, মানে শুরুতেই যদি কেন্দ্রীয় মৌল হিসেবে কপার থাকে এবং টেট্রাএমিন থাকে এবং সালফেট থাকে, টেট্রাএমিন এবং কি থাকে, টেট্রাএমিন এবং সালফেট থাকে, টেট্রাএমিন এবং কি থাকে, সালফেট যদি থাকে এখানে, তাহলে এই যুগের মধ্যে কপার থাকার কারণে এখান থেকে সন্নিবেশ সংখ্যা কত হবে ভাইয়া, সন্নিবেশ সংখ্যা আমাদের ফ্যান্টাস্টিক ভাবে এই যে 4ই হবে। সো মোট সন্নিবেশ সংখ্যা আছে 4, কিন্তু এখানে sp3 সংকরণ না হয়ে এখান থেকে ভাই আপনার হয়ে যাবে কি ভাই, sp2d আকৃতির হয়ে যাবে। এইটা হবে না, কারণ এখানে লিগ্যান্ডের উপর শক্তিশালী লিগ্যান্ডের কারণে এরকম ঘটনাটা ঘটে থাকে। সো এখানে আমাদের sp2 সংকরণে সংকরিত হবে, sp2 কি হবে, সংকরণে সংকরিত হবে। এবং যেটার আকৃতিটা ভাইয়া চতুস্তলকীয় আকৃতির না হয় আমাদের সমতলীয় বর্গাকার হবে, সমতলীয় কি হবে, সমতলীয় বর্গাকার হবে, সমতলীয় বর্গাকার হবে। এবং এখান থেকে আরো একটা এক্সেপশনাল যে পার্ট আছে সেটা একটুখানি লক্ষ্য করেন, সেটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনেট যে রয়েছে, নিকেল টেট্রাকার্বনিল যে রয়েছে, নিকেল টেট্রাকার্বনিল সিও, এইটাকে বলা হয় কার্বনিল মূলক, যেটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে আমাদের 4 হবে, অর্থাৎ এখান থেকে সংকরণটা হবে আমাদের কি sp3 আবার এখান থেকে হয়ে যাবে। এবং যেটার ক্ষেত্রে আকৃতি দেখতে পাবো চতুস্তলকীয় দেখতে পাবো, চতুস্তলকীয় দেখবো। এবং এইখানের মধ্যে যেটা এক্সেপশনাল পার্ট আমাদের, সেই পার্টটা হচ্ছে এখান থেকে যে ভাইয়া এটা কি হবে, তড়িৎ অবিশ্লেষ্য, এটা হচ্ছে কি ভাইয়া তড়িৎ দ্বারা অবিশ্লেষিত হয়, তড়িৎ অবিশ্লেষ্য। বাট বাকি যতগুলো আছে সবগুলাই কি হয়ে থাকে, তড়িৎ বিশ্লেষ্য হবে, বাকি সবগুলাই তড়িৎ বিশ্লেষ্য হবে। সো এখান থেকে এই আনসারটা সবার কাছে আশা করি ক্লিয়ার। ওকে, সবাই একটু ভাইকে বলো যে সবার কাছে ক্লিয়ার কিনা, একটু দ্রুত রেসপন্স করেন, তাহলে আপনাদের জন্য বেটার, আমার জন্য বেটার। ওকে, সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। নেক্সট কোশ্চেন দেখেন আমাদের কি বলেছে ভাইয়া, নিচের বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক, বন্ধন কোণের জন্য কোন ক্রমটি সঠিক সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। সো বন্ধন কোণের ক্ষেত্রে কোনটার কোন ক্রমটা সঠিক সে বিষয়টা জানতে গেলে আমাকে প্রথমত যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোনটার ক্ষেত্রে কোন আইডিয়াল ফর্ম বা আমাদের বন্ধন কোণ বিদ্যমান থাকে সে বিষয়টা তোমাকে প্রথমত জানতে হবে। সো আমরা চলো দেখে ফেলি যে কোনটার ক্ষেত্রে আমাদের কোন কি ধরনের বন্ধন কোণের মান হয়ে থাকে। যদি আমি লক্ষ্য করি sp যে রয়েছে, sp সংকরণ হলে সেখানে ষড়রেখীয় আকৃতির হয় থাকে, তার মানে বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি। যদি sp2 সংকরণে সংকরিত হয় থাকে, যেটার আকৃতি হয় থাকে ত্রিকোণাকার বা সমতলীয় ত্রিভুজাকার হয় থাকে, যার কারণে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি হয় থাকে। বাট এখানের মধ্যে আমাদের কি থাকে, ত্রিভুজটার ক্ষেত্রে বেসিক্যালি এরকম শেপের হয় থাকে। সো এখান থেকে শেপের হওয়ার ফলে আমরা এখান থেকে কি করব, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান এখান থেকে বাইরের অ্যাঙ্গেলের মানগুলো নেওয়া হয় থাকে, তখন 120 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ টোটাল হয়ে যাবে কি, এই যে আমরা যদি এখানে দেখি যে ভাই এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এখানের মান যদি 60 ডিগ্রি, তাহলে এর বাইরের কোণের মান কি হবে, 120 ডিগ্রি হবে, এর বাইরের কোণের মান কি হবে, 120 ডিগ্রি হবে, এর বাইরের কোণের মান কত হবে, 120 ডিগ্রি হবে।
120, তাহলে টোটাল হচ্ছে 3 বারং 36 অর্থাৎ 360 ডিগ্রি হবে। সো এখান থেকে প্রত্যেকটা কোণের মান আমি বলবো কি 120 ডিগ্রি। তারপর যদি আমি লক্ষ্য করি sp3 সংকোণে সংঘটিত হওয়ার ফলে এখান থেকে আইডিয়াল যে বন্ধন কোণের মানটা হয় থেকে 109 ডিগ্রি 28 মিনিট হয় থেকে, অথবা অনেক সময় বলা হয় থাকে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 109 ডিগ্রি পয়েন্ট 5, 109.5 ডিগ্রি। এবং আমরা যদি লক্ষ্য করি sp3 ডি এটার ক্ষেত্রে বন্ধন কোণের মান দেখা যায় 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি। কারণ এখানের মধ্যে কি হয় থেকে আকৃতি আমাদের হয় থেকে ত্রিকোণীয়, যে বিষয়টা হয় থেকে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হয় থেকে, অর্থাৎ দ্বিপিরামিডের ক্ষেত্রে পিএক্স গুলা যে আছে এদের মধ্যে লম্বাকার দেখা যায় এবং বাকিগুলোর ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায় 120 ডিগ্রি লক্ষ্য করা যায়। ঠিক এইগুলোর ক্ষেত্রে এতটুকু বন্ধন কোণের মান আমাদের জানলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং এখান থেকে আমাদের কিছু এক্সেপশনাল পার্ট রয়েছে, এই এক্সেপশনাল পার্টগুলো থেকেই বেসিক্যালি কোশ্চেনগুলো চলে আসে। সেই এক্সেপশনাল পার্টটা আপনাদের চলে আসে এই sp3 সংকরণ থেকে। যে ভাই sp3 সংকরণ থেকে কি হবে এক্সেপশনাল পার্টগুলো আসে একটুখানি লক্ষ্য করেন। যে ভাই আমি বলতেছি এখান থেকে বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি বা 109.5 ডিগ্রি, বাট এইখানের মধ্যে কিছু কিছু মৌল রয়েছে, যেমন পানি একটা মৌল রয়েছে, এদের ক্ষেত্রে 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন রয়েছে, এটা কিন্তু sp3 সংকরণে সংঘটিত হয় থেকে, কিন্তু এদের ক্ষেত্রে বন্ধন কোণের মানটা আবার 109.5 ডিগ্রি না হয় 104 ডিগ্রি 104.5 ডিগ্রি হয়, 104.5 ডিগ্রি হয়। এবং এখানে আরেকটা মৌল রয়েছে যেটা হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া মৌলটার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে থাকে, যেটার ক্ষেত্রে sp3 সংকরণে সংঘটিত হয়ে থাকে, বাট এদের ক্ষেত্রে বন্ধন কোণের মানটা হয় থেকে 160 ডিগ্রি হয় থাকে। এবং হাইড্রোজেন সালফাইড যে রয়েছে, হাইড্রোজেন সালফাইড যে মৌলটাও হচ্ছে কি sp3 সংকরণে সংঘটিত হয়ে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে বন্ধন কোণের মান হয় থেকে আমাদের 92 ডিগ্রি, সরি 94 ডিগ্রি হয় থাকে। বাট ফসফিন যে মৌলটা রয়েছে যেটার ক্ষেত্রে sp3 সংকরণে লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে 92 ডিগ্রি, অর্থাৎ এদের ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্ন পার্ট লক্ষ্য করা যায়। সো আমরা এখান থেকে দেখবো যে কোনটার ক্ষেত্রে বন্ধন কোণের আমাদের ক্রম কোনটাতে ঠিক আছে, এবং সংকরণের বিষয়টা বের করে আমরা এখান থেকে কি করবো অ্যাপ্রোচ করবো। সো চলেন দেখি পানি এর ক্ষেত্রে বন্ধন কোণের মান আমরা পেয়ে গেছি ইতিমধ্যে 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণের মান কত পাইছি ভাই 160 ডিগ্রি। ভাই এখন 160 ডিগ্রি বড় না 104.5 ডিগ্রি বড়? অবশ্যই 160 ডিগ্রি বড়, যার কারণে আমাদের এ নাম্বার অপশনটা আগেই বাদ, কারণ এটা ভুল লিখেছে। সো পরের যদি পার্টে লক্ষ্য করি সেটা হচ্ছে ভাই দেখেন এখান থেকে আছে বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে যে বিষয়টা হয় থেকে আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, অর্থাৎ 5 নাম্বার মৌল 3টা আছে, অর্থাৎ 3টা সিগমা বন্ড গঠন করবে আর একটা হচ্ছে 0 লন পেয়ার, অর্থাৎ এখানে আমাদের কি হবে 0 লন পেয়ার ইলেকট্রন। সেখানে আমি দেখতেছি 3, অর্থাৎ এটা আমাদের কি হবে sp2 সংকরণে সংঘটিত। sp2 সংকরণে সংঘটিত হলে আমাদের কি হবে sp2 সংকরণে সংঘটিত হলে কি হবে sp2 সংকরণে সংঘটিত হলে আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে এটা হচ্ছে sp2 সংকরণে সংঘটিত, sp2 সংকরণে সংঘটিত, যে ক্ষেত্রে বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। বাট বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করব যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, যেখানে বেরিলিয়াম 2টা দিয়ে কি থাকে, এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন দিয়ে কি হয় থাকে বন্ধন করা হয়। সো এখানে আমি লিনিয়ার ফরম্যাট দেখতেছি, অর্থাৎ এখানে একটা সিগমা বন্ড এখানে একটা সিগমা বন্ড, যেটা হচ্ছে sp সংকরণে সংঘটিত, যেটা বন্ধন কোণের মান হয় থেকে 180 ডিগ্রি। ভাই 180 ডিগ্রি বেশি বড় নাকি 120 ডিগ্রি বড়? অবশ্যই তোমরা জানো যে ভাই 180 ডিগ্রি বড়, যার কারণে ভাই এখানে আমাদের সিকোয়েন্সটাও কি করেছে ভুল দিয়ে দিয়েছে, যার কারণে এই অপশনটা আমাদের হতে পারতেছে না। এখন এইখানের মধ্যে যদি আমরা দেখি যে ভাইয়া এখানের মধ্যে কি দেওয়া আছে আমাদের, এই কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, এই কোশ্চেনটা দেখলে আমাদের ক্লিয়ার হওয়া যাওয়ার কথা যে ভাই বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি 180 ডিগ্রি কোণ, তারপরে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম কি ভাইয়া যে অ্যামোনিয়ার ক্ষেত্রে 160 ডিগ্রি কোণ, এবং বোন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে আমরা কোণ দেখলাম কত ভাই 120 ডিগ্রি। ভাই 160 ডিগ্রি বড় নাকি 120 ডিগ্রি বড়? অবশ্যই 120 ডিগ্রি বড়, কিন্তু এখানে সিকোয়েন্সটা কি করেছে ভিতরে ভুল করে দিয়েছে। সো আমাদের এই অপশনটাও হতে পারতেছে না, এই অপশনটাও হতে পারতেছে। তাহলে আমাদের রাইট অপশন কি হবে এখানে বেরিলিয়াম ক্লোরাইড এরকম হবে। সো এখান থেকে আমি লক্ষ্য করতেছি বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে 100 কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, তারপরে হয়তো 160 ডিগ্রি, তারপরে হয়তো আমাদের কি পানির ক্ষেত্রে বন্ধন কোণের মান হচ্ছে 104.5 ডিগ্রি। সো এদের সিকোয়েন্সটা ঠিক আছে, যার কারণে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার আমাদের এটাই হবে। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। এভাবে বন্ধন কোণের মান যেভাবে আসুক না কেন আপনারা যাতে খুব সহজেই ক্র্যাক করতে পারেন, আমরা সেভাবে আপনাদেরকে অ্যাপ্রোচ করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত দেরি করলে হবে? অনেক ভাইয়া আপনি এত দেরি করে আসলেন। সো সবাই একটু ভাইকে বলো যে সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা। এই তো আয়শা সুলতান আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া ডি নাম্বারটা হবে। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো জাস্ট ভাইকে ওয়াই লিখে জানাও, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে অ্যাপ্রোচ করব। একটু দ্রুত সবাই আমাকে জানাও যে ভাইয়া সবার কাছে ক্লিয়ার কি না।
একটু সবাই আমাকে বলো। একটু সবাই আমাকে বলো। একটু দ্রুত সবাই রেসপন্স করো যে ভাই সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখেন। নেক্সট কোশ্চেন বলেছে হাইব্রিডাইজেশন ও বন্ধন কোণ উভয়ের সঠিক কোনটিতে, অর্থাৎ কোনটাতে আমাদের হাইব্রিডাইজেশন এবং বন্ধন কোণ দুটাতে সঠিক আছে। সো এটা সবার পারা উচিত, কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাই দিয়েছি, কিছুক্ষণ আগে আমি যে কোশ্চেনটা সলভ করলাম সেইটার আলোকে হচ্ছে এই কোশ্চেনটা। দেখেন আমি বলছিলাম ফসফিনের কোণের মান কি আমি বলেছি আপনাদেরকে কখনোই ভাইয়া, এটা বলছিলাম যে sp3 সংকরণে সংঘটিত হয়। কি হয় আমি বলেছিলাম যে এটা হচ্ছে sp3 সংকরণে সংঘটিত হয়, এই কথাটা ঠিক, বাট বন্ধন কোণের মান কি আমি 90 ডিগ্রি বলছিলাম? এই কথাটা তো আমি আপনাদেরকে বলি নাই, যার কারণে এই অপশনটা আমাদের এ নাম্বার অপশনটা আগেই বাদ। সো এটা বাদ। সো এখান থেকে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমি বন্ধন কোণের মান আপনাদেরকে বলেছি যে ভাই এটা sp3 সংকরণে সংঘটিত, বাট আমি বন্ধন কোণের মান কি 120 ডিগ্রি বলেছি? বলি নাই। সো এই অপশনটা আমাদের বাদ। এবং পানির ক্ষেত্রে আমি বন্ধন কোণের মান কি আপনাদেরকে 160 ডিগ্রি বলেছি কিছুক্ষণ আগে? না, আমি আপনাদের বলেছিলাম 104.5 ডিগ্রি, যার কারণে এই অপশনটা আমাদের sp3 হওয়ার সত্ত্বেও আমাদের এই অপশনটাও হতে পারতেছে না। তাহলে কারেক্ট আনসার কি হবে আমাদের ভাইয়া? জাস্ট চোখের দেখায় বলা যায় বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে কি হয় থাকে sp2 সংকরণে সংঘটিত হয়, এবং যার বন্ধন কোণের মান কি হবে? আমাদের বন্ধন কোণের মান কি হয়ে যাবে? 120 ডিগ্রি হয়ে যাবে। সো সবাই একটু ভাইকে বলো যে সবার কাছে এই কোশ্চেনটাও ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু জানাও ভাইকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনেও জাম্প করব। একটু সবাই দ্রুত বলেন আমাকে যে সবার কাছে ক্লিয়ার কি না, একটু দ্রুত বলেন। ছো দেখেন পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? আমরা এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করবো, সেখানে আমাদের দুই ধরনের বন্ধন লক্ষ্য করা যায়, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। যেটা আমি বলেছি আপনাদেরকে যে ভাই সিগমা বন্ধন আর পাই বন্ধন, পাই বন্ধন যে রয়েছে পাই বন্ডটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা বলি। এই পাই এর প থেকে মাথায় রাখবো ভাইয়া পাশাপাশি, কি রাখবা? পাশাপাশি যে বন্ধনটা গঠন করে থাকে সেটা হচ্ছে পাশাপাশি হয় থাকে। আর সিগমা বন্ধন যে রয়েছে এই সিগমা বন্ধনটা কি একটু ভাই সিগমা, এই সিগমার স থেকে মাথা রাখবা যে ভাই কি হয় থাকে সরাসরি, সরাসরি অধিক্রম বা মুখোমুখি, সরাসরি বা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা গঠন করে থাকে সেটাকেই বলা যায় সিগমা বন্ড। বাট এই সরাসরির মাধ্যমে যে কাজটা হয় থাকে এটা সবচেয়ে শক্তিশালী হয় থাকে, সিগমা বন্ধনটা শক্তিশালী হয় থাকে, বাট পাশাপাশি যে রয়েছে এটা একটু দুর্বল হয় থাকে। অর্থাৎ শক্তিশালী বন্ধন আমাদের কার হয় থাকে? সিগমা বন্ধনটা হয় থাকে, বাট দুর্বল বন্ধন হয় থাকে কিসের মধ্যে ভাইয়া? যে আমাদের পাই বন্ধনের মধ্যে হয় থাকে। এখন এইটা কিরকম ভাবে হয় থাকে, যেমন এস অরবিটাল এইটা একটা যদি হয়, এটা যদি আরেকটা এস অরবিটাল হয়, এটা যদি মুখোমুখি অধিক্রমণ হয় থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি ভাইয়া? সিগমা বন্ড বলবো। আর যদি পাশাপাশি আমরা যেটাকে বলতেছি এটা হচ্ছে পি অরবিটাল, এটা আরেকটা যদি পি অরবিটাল হয়, তাহলে দুইটা অরবিটালের মধ্যে যদি পাশাপাশি অধিক্রমণ হয় তাহলে সেটাকে বলবো আমরা কি? পাই বন্ড বলে থাকি। এখন ভাই এইখানের মধ্যে সিগমা বন্ডন যে রয়েছে, সিগমা বন্ডন শুধুমাত্র আমাদের এস অরবিটালের জন্যই প্রযোজ্য হয় থাকে, বাট এইখানের মধ্যে পাশাপাশি অর্থাৎ পাই বন্ধনের ক্ষেত্রে এদের পাশাপাশি কিন্তু অধিক্রমণ না, সরাসরি অধিক্রমণ হয় থাকে। সো পাই বন্ধনের ক্ষেত্রে আমাদের যে অরবিটাল দেখতে হবে সেটা হচ্ছে ভাই পি অরবিটাল, বাট কখনো আমরা ডি অরবিটাল দিয়ে দেখতে পারবো না, কারণ এদের ক্ষেত্রে আরো আকৃতিটা কমপ্লিকেটেড হয়ে থাকে, যার কারণে ওদের মধ্যে লক্ষ্য করা যায় না। বাট এফ অরবিটালও দেখা যায় না, যেটা আকৃতি আরো কমপ্লিকেটেড, বাট এই যে এস অরবিটালের মধ্যেও আরো লক্ষ্য করা যায় না, যেটা হচ্ছে আমাদের আরো কমপ্লিকেটেড হয়ে থাকে। এই তো অনেক ভাই আনসার দিয়ে দিয়েছে যে ভাই খ নাম্বার হবে। সো সবাই একটু ভাইকে বলেন যে এই বিষয়টাও সবার কাছে ক্লিয়ার কিনা। সবাই একটু ভাইকে বলেন যে এই কোশ্চেনটাও সবার কাছে ক্লিয়ার কিনা। একটু দ্রুত সবাই বলেন যে ভাইয়া এই কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার কিনা। একটু দ্রুত সবাই রেসপন্স করেন। এই তো সবাই আনসার দিচ্ছে, ওকে। যারা যারা আনসার দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলেছে যে জেনন ডাইফ্লোরাইড যোগে জেননের কোন ধরনের সংকরণ ঘটে? সো এই জিনিসটা আমি জেনন ডাইফ্লোরাইডে আপনাদেরকে একবার দেখাই দিয়েছি। সো এই কোশ্চেনটার আনসার আপনারা করেন। আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনাদেরকে 35 সেকেন্ড সময় দেওয়া হলো। আপনারা এই 35 সেকেন্ডের মধ্যে আনসারটা করে দেন আমাকে যে ভাই এই কোশ্চেনের আনসার কি হবে, কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এই জিনিসটা দেখাই দিয়েছি। একটু দ্রুত আমাকে এই কোশ্চেনটার আনসার দেন। সবাই একটু দ্রুত বলেন আমাকে।
একটু দ্রুত বলেন। ওকে, আপনাদের সময় শেষ। আচ্ছা, আপনারা কেউ আনসার করতে পারলেন না, সো এটা খুবই হতাশাজনক। দেখেন, জেনন ডাইফ্লোরাইড যে রয়েছে, জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে ভাই জেননের কোন ধরনের সংকরণ হবে। সো আমরা জেনন জানি কি একটা ভাই নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল হওয়ার ফলে আমরা কি বলতেছি জেননের সর্বোচ্চ শক্তি স্তরে আমাদের 8টা ইলেকট্রন থাকবে। সো 8টা ইলেকট্রনের মধ্যে 6টা ইলেকট্রন এখানে বাকি থাকবে, বাট 2টা ইলেকট্রন দিয়ে কি করবে, এখানে ফ্লোরিনের একটা ইলেকট্রন এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে হাইড্রোজেন জেননের একটা ইলেকট্রন নিয়ে কি হবে জেনন ডাইফ্লোরাইড গঠন করে থেকে। সো আমরা এখান থেকে লক্ষ্য করতেছি যে ভাইয়া আমাদের কি হবে, এক জোড়া মুক্তজোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া মুক্তজোড়া ইলেকট্রন, এখানে আরেক জোড়া মুক্তজোড়া ইলেকট্রন, এবং এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। সো সিগমা বন্ড দেখলাম 2টা আর মুক্তজোড়া ইলেকট্রন দেখলাম 3টা। সো লন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড়া ইলেকট্রন টোটাল অরবিটাল দেখছি 5টা, যার কারণে 5টা হলে কি হবে sp3d সংকরণে সংকরিত হয়ে যাবে। ওকে, এটার আকৃতিটা হবে আমাদের কি ভাইয়া সরল রৈখিক আকৃতি হবে, কি ভাইয়া সরল রৈখিক আকৃতি হবে, আমাদের লিনিয়ার ফরম্যাট হবে। বাট এখানে হওয়ার কথা ছিল কি আমাদের ভাইয়া, হওয়ার কথা ছিল আকৃতি, হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল আকৃতি, ছিল আকৃতি কি ভাইয়া, যে ত্রিভুজীয় বা ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। আমরা এখান থেকে দেখতেছি ভাই আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হয়ে যাচ্ছে sp3d সংকরণে সংকরিত, sp3d সংকরণে সংকরিত। এই যে ডি নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, ডি নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো চলেন, এই তো আনসার দিয়ে দিয়েছে অনিক ভাইয়া যে ভাইয়া ডি নাম্বার হবে। চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে। এটা একটু মুখস্থ টাইপ কোশ্চেন। আমরা জানি যে কার্বনের 2টা রূপভেদ হয় থাকে, একটা হচ্ছে হিরোক আর একটা গ্রাফাইট, একটা হয় থেকে হিরোক আর একটা হচ্ছে কি গ্রাফাইট। এই হিরোক এবং গ্রাফাইট যে রয়েছে, গ্রাফাইটটা বেসিক্যালি পেন্সিলের মধ্যে দেখা যায়, তোমরা যে পেন্সিল দিয়ে লেখা লিখো না, ওই পেন্সিলটা হচ্ছে কি ভাই আপনাদের গ্রাফাইট বিদ্যমান আছে। যদি তোমরা একটুখানি চেষ্টা করে দেখো বা কখনো ট্রাই করে দেখো, বাট আমি তোমাদেরকে ট্রাই করতে বলতেছি না, যে ভাই পেন্সিলের ভিতরে যে হচ্ছে কালো রঙের অংশটা থাকে না, এটা কিন্তু একটা গ্রাফাইট। এটা যদি তুমি কখনো বৈদ্যুতিক সুইচের মধ্যে লাগাই দাও, তাহলে দেখবা তোমাকে শক করতেছে, কারণ এটার মধ্যে কারেন্ট পাস হয়। বাট হিরোকের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় না, কারণ এটার মধ্যে কি হয় ভাই sp3 সংকরণে লক্ষ্য করা যায়। বাট গ্রাফাইট কারেন্ট কি হয় থেকে পাস করে থেকে, অর্থাৎ এখানে মুক্তজোড় ইলেকট্রন লাগবে বা অসংকরিত অরবিটাল থাকতে হবে। অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রনটা মানে কি, যে ভাই অরবিটাল মনে করে একটা আছে এবং এখানে একটা অরবিটাল আছে এবং এইখানের মধ্যে একটা অরবিটাল আছে, এইখানের মধ্যে একটা অরবিটাল আছে। এখন এইখানের মধ্যে যদি অসংকরিত অবস্থায় থাকে, অসংকরিত অবস্থায় যদি ইলেকট্রন থাকে, বাট এখানে যদি সংকরিত হয়ে যায়, হাইড্রোজেন হাইড্রোজেন পরের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে এটা কিন্তু সংকরিত। আর এইগুলো কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন হিসেবে অবস্থান করে থাকে। তখন তারা কিন্তু এই মুক্তজোড়ের মাধ্যমে কি হয় থাকে ইলেকট্রন পাস করে থাকে। আর যার কারণে কি হয় থাকে আমাদের এই গ্রাফাইটটা কি থাকে যে বিদ্যুৎ সঞ্চারণ করতে পারে, যার কারণে আমরা এখান থেকে বলবো এটার মধ্যে কি হবে sp2 সংকরণে সংকরিত করে থেকে, যেটা আপনারা ইতিমধ্যে আনসার দিয়ে দিয়েছেন যে ভাই sp2 সংকরণে সংকরিত হবে। যারা যারা আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের ভাইয়া, নেক্সট কোশ্চেনে বলেছে বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। ভাইয়া দেখেন, এইটা থেকে আপনাদের কোশ্চেন আসার চান্স খুবই 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 বেশি, যে ভাইয়া এখান থেকে বরফের কথা বলতে পারে আর একটা হচ্ছে পানির কথা বলতে পারে। সো আমরা দুইটা পার্টে দেখবো যে বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। সো এখান থেকে দেখেন বরফ যে আছে, বরফের সংকেত আমরা কি জানি H2O, এরকম N বলা হয় থেকে, N সংখ্যক হয় থেকে, আর পানির সংকেত হয় থেকে H2O। সো এখন এই বরফ যে রয়েছে, বরফের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে বরফের ক্ষেত্রে আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেন যে রয়েছে, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যেভাবে বন্ধনটা গঠন হয় থেকে বা শেপটা গঠন হয় থেকে, সেটা একটুখানি লক্ষ্য করেন। সেটা হচ্ছে এরকম শেপের হয় থেকে, শেপটা হয় থেকে এরকম, যে ভাই এরকম ভাবে এখানে গঠিত হয় থেকে, এবং এইখানের মধ্যে কি হবে এরকম ভাবে আমাদের এখান থেকে লক্ষ্য করা যায় যে ভাইয়া এরকম শেপের হয় থেকে। সো আমি এখান থেকে যখন এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কি হবে ডট ডট দিয়ে আমি অক্সিজেনের মধ্যে বন্ধন দেখা দিচ্ছি। সো এখান থেকে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন লাগা হবে, এবং এইখানের মধ্যে কি হবে এইখানের মধ্যে আবার আমাদের কি হবে অক্সিজেন আরেকটা যুক্ত হবে, যেখানে আমাদের কি হবে হাইড্রোজেন একটা যাবে, আরেকটা কি হবে এখান থেকে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এভাবে বন্ধন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এরকম শেপের হয়ে থাকে এটা বরফের ক্ষেত্রে।
সো এখান থেকে আমি লক্ষ্য করতেছি যে বিষয়টা যে একটা অক্সিজেনের সাথে কি হচ্ছে ভাই, একটা অক্সিজেনের সাথে এখানে কি হচ্ছে, এখান থেকে একটা বন্ধন লক্ষ্য করা যাচ্ছে, এবং এখান থেকে আমাদের যে বিষয়টা ঘটে থাকে এখানের মধ্যে এটার মধ্যে আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সো এখান থেকে আমি একটা লক্ষ্য করতেছি এখানে একটা বন্ধন, আর এই অক্সিজেনের সাথে আরো একটা বন্ধন আছে। সো দুইটা দেখা যাচ্ছে, অর্থাৎ বরফে একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে ভাইয়া, দুইটা গঠন করে থাকে। বাট পানির ক্ষেত্রে যখন হয় থাকে, পানির ক্ষেত্রে এটা বেসিক্যালি চারটা হয়ে যায়। পানির ক্ষেত্রে এই অক্সিজেনের সাথে কি হয় থাকে, চারটা হয়ে যায়, কারণ হাইড্রোজেন, এখানে অক্সিজেন, তারপরে হচ্ছে কি এখানে হাইড্রোজেন, আর এখানে কি হয় থাকে অক্সিজেন, হাইড্রোজেন, আর এখানে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, আর হচ্ছে কি হাইড্রোজেন। সো এখান থেকে একটা পরমাণুর সাথে কি থেকে চারটা এখানে যুক্ত হয়ে যায়, কারণ এইখানের মধ্যে আরো একটা কি থেকে অক্সিজেন থেকে এখানে নিজেদের মধ্যে আবার যুক্ত হয়ে যায়, আবার এদের মধ্যেও আবার কি থেকে যুক্ত হাইড্রোজেন বন্ধনে যুক্ত হয়ে যায় পানির ক্ষেত্রে, কারণ সবগুলা কি থাকে পরস্পরের সাথে যুক্ত হয়ে গিয়ে এখানে চারটা হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যায়, চারটা হাইড্রোজেন বন্ধন এখানে এদের তিনটার সাথে তিনটা হয়ে যায় এবং নিজেদের সাথে আবার যুক্ত হয়ে চারটা হাইড্রোজেন বন্ধন। পানির ক্ষেত্রে পানি যে আছে এই পানির ক্ষেত্রে কি থাকে বরফের পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন যুক্ত হয়, এবং পানির ক্ষেত্রে কি আছে ভাইয়া, চারটা হাইড্রোজেন বন্ড গঠন করে থাকে। এটা কিন্তু আপনারা অনেকেই ভুলে যান এবং পরীক্ষার হলে ভুল আনসার করে দিয়ে থাকেন। সো এটার আনসার আমাদের কি হবে ভাইয়া, হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে দুইটা হবে, যেটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সবাই একটু ভাইকে দ্রুত বলেন যে সবার কাছে ক্লিয়ার কি না, একটু দ্রুত সবাই বলেন। এই তো অনেকে আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া এটা হবে আমাদের দুইটা, এবং পানির ক্ষেত্রে কিন্তু কি হবে ভাইয়া, পানির ক্ষেত্রে কিন্তু চারটা হয়ে যাবে, পানির ক্ষেত্রে কি হয়ে যাবে, চারটা হয়ে যাবে। ওকে, যারা যারা আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই আপনারা পেরে গেছেন। ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেন দেখেন কি বলছে ভাইয়া, যে অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি। ভাই দেখেন আমরা এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়া হয়ে থাকে কি ভাইয়া, জ্যামিতিক আকৃতি হওয়ার কথা কি ভাইয়া, চতুস্তলকীয় হওয়ার কথা, চতুস্তলকীয় আকৃতির হওয়ার কথা। কিন্তু এখান থেকে অ্যামোনিয়ার মধ্যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এখান থেকে আমাদের আকৃতিটা এরকম উল্টো পিরামিডীয় হয়ে যায়। অর্থাৎ এই উল্টা পিরামিডীয় হওয়ার কারণ কিন্তু এই ইলেকট্রনটা, এখন এই ইলেকট্রনটা কি ঘটনা ঘটায় এমন যার কারণে এরকম হয়, সেটা হচ্ছে ভ্যাসপার তত্ত্ব, সেটা হচ্ছে ভ্যালেন্স শেল, যে ভিএস অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। যে এই থিওরি অনুযায়ী যে মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় এবং মুক্তজোড় পরস্পর কি হয় থাকে ভাই, বিকর্ষণ করে থাকে, যার কারণে বন্ধন কোণের মান এখানে কি হয় থাকে, ভিন্ন হয় থাকে। লন পেয়ার অর্থাৎ মুক্তজোড়ের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি হয়, লন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে এর থেকে একটুখানি বিকর্ষণ কম হয়, তারপরে একবারে হচ্ছে বন্ড পেয়ারের মধ্যে সবচেয়ে কম পরিমাণে কি হয় থাকে, বিকর্ষণ হয় থাকে। সো আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে ভাই বন্ধন জোড়ের ইলেকট্রন বিকর্ষণ, বা এটা তো শক্তি কম, সো এটা ওই কারণে আমাদের আকৃতি বা বিকৃত আকৃতি লক্ষ্য করা যায় না। সো যার কারণে আমাদের এ নাম্বার অপশনটা হতে পারতেছে না। এখানে কিন্তু আকর্ষণ ভাই ঘটে না, এখানে আমাদের দেওয়া আছে বন্ধন জোড় মুক্ত জোড়ে আকর্ষণ, ভাই আকর্ষণ কিন্তু হয় না। এইখানে দেখেন বন্ধন জোড় এবং মুক্ত জোড়, হ্যাঁ ভাইয়া এখানে একটা বন্ধন জোড় আছে, এই যে এদের মধ্যে বন্ধন জোড় আছে আর এখানে মুক্ত জোড় আছে, অর্থাৎ বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণের ফলে হয়। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে। বন্ধন জোড় এবং বন্ধন জোড়ের বিকর্ষণ যে রয়েছে, এই বন্ধন জোড় এবং বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ আছে, বাট ওই বন্ধন জোড়ের বিকর্ষণের শক্তিটা কম হওয়ার কারণে এটা কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না, যার কারণে ওইটা আমাদের কাঙ্ক্ষিত আনসার হতে পারতেছে না। সবাই একটু ভাইকে বলো যে সবাই এই কোশ্চেনটা সুন্দরভাবে বুঝতে পারছো কিনা। একটু দ্রুত সবাই ভাইকে জানাও যে এই কোশ্চেনটা তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো একটু ভাইকে বলো যে ভাইয়া ক্লিয়ার কি না, একটু দ্রুত সবাই বলেন আমাকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে ক্লিয়ার ওকে চলেন তাহলে দেখতেছি আমরা যে সালফার হেক্সাফ্লোরাইডের আকৃতি কিরূপ, অর্থাৎ সালফার হেক্সাফ্লোরাইডের আকৃতিটা কিরকম হবে সেটা আমরা দেখব। আমরা জানি যে ভাই চতুস্তলকীয় হয় থেকে যদি আমাদের কি হয় থেকে sp3 সংকরণে সংগঠিত হয় থেকে, যদি sp3 সংকরণে সংগঠিত হয়, এবং ত্রিভুজীয় আকৃতিটা আর যেটা হয় থেকে সেটা হয় থেকে আমরা জানি ত্রিভুজীয় আকৃতিটা sp2 সংকরণে সংগঠিত হয়, আর অষ্টতলকীয় আকৃতি আমাদের কি হয় থেকে ভাই sp3d2 সংকরণে সংগঠিত হলে আমরা অষ্টতলীয় আকৃতি। এবং পিরামিডীয় আকৃতিটা যে রয়েছে এটা অনেক সময় দেখা যায় যে বিষয়টার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ভাই পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় যে রয়েছে, এবং এটা লক্ষ্য করা যায়, এবং ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় লক্ষ্য করা যায়, sp3d এর মধ্যে লক্ষ্য করা যায় অথবা sp3d3 এর মধ্যে লক্ষ্য করা যায়। পিরামিডীয়র কথা হতো, অর্থাৎ দ্বিপিরামিডীয়র কথাটাই আমাদের এখান থেকে বলেছে, অর্থাৎ ত্রিভুজীয় যেহেতু বলেছে তার কারণে sp2 আমরা ধরে নিচ্ছি। সো
সালফার হেক্সাফ্লোরাইডের আকৃতি কি হবে সেটা আমরা লক্ষ্য করবো। দেখেন সালফার হেক্সাফ্লোরাইডের আকৃতিটা কি রকম। সালফারের সর্বোচ্চ শক্তিস্তর ইলেকট্রন থাকে 6টা, 6টা দিয়ে কি করছে এখানে যে বন্ধ করতে হবে সালফার ফ্লোরিন, এখানে হচ্ছে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখান থেকে ফ্লোরিন, এখান থেকে আমাদের হচ্ছে ফ্লোরিন। তো আমি 6টা ফ্লোরিন দিয়েছি অর্থাৎ যার কারণে এখানে সিগমা বন্ড হচ্ছে কয়টা ভাইয়া 6টা হবে। লন পেয়ার ইলেকট্রন কত ভাইয়া, লন পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে 0টা। সো 6টা সিগমা বন্ড এবং লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0। সো এখান থেকে আমি পাচ্ছি টোটাল অরবিটাল হচ্ছে 6টা অরবিটাল হলে আমাদের কি হবে sp3d2 সংকরণে সংকরিত হবে, অর্থাৎ sp3d2 সংকরণে সংকরিত হচ্ছে কি ভাইয়া অষ্টতলকীয় আকৃতির হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানের মধ্যে দেখে দিচ্ছি। ওকে, এই তো ভাইয়া জোস আনসার দিয়ে দিয়েছে ভাইয়া অষ্টতলকীয় হবে। যারা যারা আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া আমাদের এর আনসার কি হবে অষ্টতলকীয় হবে। এটার আনসার কি হয়ে যাবে অষ্টতলকীয় হবে। তো চলেন আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। দেখি যে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন যৌগটিতে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আছে সেটা জানতে চাইছে। আমরা জানি হাইড্রোজেন বন্ধন যে রয়েছে হাইড্রোজেন বন্ধনটা দুই ধরনের হয়। হাইড্রোজেন বন্ডটা দুই ধরনের, একটা হয় থেকে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আন্ত আণবিক আর একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এখন এইখানের মধ্যে হাইড্রোজেন বন্ডের এই দুটো পার্ট থেকে আমরা দেখবো যে ভাই কোনটার ক্ষেত্রে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হয় এবং কোনটার ক্ষেত্রে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হয়। অন্ত আণবিক বন্ধন মানে হচ্ছে নিজের সাথে যদি হয় থাকে তাহলে সেটাকে বলবো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, এবং নিজের সাথে যদি অন্য একটা পরমাণুর হয় থাকে বা নিজের সাথে আর একটা পরমাণু যদি সংযুক্ত হয় থাকে সেটাকে বলবো আমি আন্ত আণবিক। অন্ত মানে অন্তর দিয়ে, নিজের অন্তর মানে নিজের সাথে নিজের, আর আন্তটা হচ্ছে নিজের সাথে একটুখানি বাইরের মানুষের যদি হয় থাকে তাহলে সেটাকে বলে আমি আন্ত বলে থাকি। সো এখান থেকে দেখেন যে ভাই অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন যে রয়েছে এই অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনগুলো কার মধ্যে লক্ষ্য করা যায় এবং আন্ত আণবিক কার মধ্যে লক্ষ্য করা যায় সেটা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে ভাই দেখেন আপনি যদি আন্ত আণবিক বলেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে লক্ষ্য করা যায়, কারণ হাইড্রোজেন এবং ফ্লোরিন যে রয়েছে এই দুটো আলাদা আলাদা পরমাণু হয় থাকে, অর্থাৎ এদের মধ্যে কি দেখা যাবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যাবে। এবং পানির মধ্যে রয়েছে পানির মধ্যে অক্সিজেন এবং কি হয় থাকে হাইড্রোজেনের মধ্যে হয় থাকে, যার কারণে পানির মধ্যে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে। এবং অ্যালকোহল যে রয়েছে পটাশিয়াম অ্যালকোহল, এই অ্যালকোহলের মধ্যেও কি দেখা যাবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে। এবং জৈব অক্সালিক অ্যাসিডের ডাইমার, জৈব অক্সালিক অ্যাসিড যে রয়েছে অক্সালিক অ্যাসিডের ডাইমারের মধ্যেও কি করা যাবে লক্ষ্য করা যাবে। জৈব অক্সালিক অ্যাসিড যে রয়েছে অক্সালিক অ্যাসিডের ডাইমারের মধ্যে অক্সালিক অ্যাসিডের ডাইমার, জৈব অক্সালিক অ্যাসিডের কি হয় ডাইমার যে রয়েছে ডাইমারের মধ্যে লক্ষ্য করা যাবে। এদের মধ্যে কি করা যাবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে। এবং এখান থেকে আমরা দেখবো আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে ভাই অন্ত আণবিক যে রয়েছে অন্ত আণবিকের মধ্যে দেখা যাবে হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, হাইড্রোক্সি বেঞ্জালডিহাইডের মধ্যে লক্ষ্য করা যাবে। এবং নাইট্রোফেনল যে রয়েছে নাইট্রোফেনলের মধ্যে লক্ষ্য করা যাবে, অর্থাৎ এরা নিজেদের সাথে নিজেরাই নাইট্রোফেনল যে রয়েছে নাইট্রোফেনল এবং ক্লোরোফেনল এবং স্যালিসাইলিক অ্যাসিড যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে কি করা যাবে ভাইয়া যে আমাদের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে। সো আমি এখান থেকে দেখতেছি ভাইয়া যে বিষয়টা সেটা হচ্ছে কি ভাইয়া অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন লক্ষ্য করা যাবে, বাট এটার মধ্যে কি দেখা যাবে অ্যামোনিয়ার মধ্যে আমাদের আন্ত আণবিক দেখা যাবে, মানে আলাদা নাইট্রোজেন এবং কি হচ্ছে হাইড্রোজেনের মধ্যে এরকম ভাবে লক্ষ্য করা যাবে যেটা হচ্ছে আমাদের আন্ত আণবিক, যার কারণে এই অপশন আমাদের হবে না। আমাদের কি বলেছে ভাইয়া অন্তর নিজের সাথে নিজের। সো আমাদের এই অপশন পানির মধ্যে আমরা দেখতেছি কি ভাইয়া পানি হচ্ছে আন্ত আণবিক, এবং ফেনল যেটা আছে ফেনলও কি হবে অ্যালকোহল বা ফেনল, এখান থেকে ফেনলের আকৃতিটা হয় থেকে আমাদের এরকম। সো এখান থেকে অন্য পরমাণুর সাথে কি হচ্ছে ফেনল, এটা সো অন্য পরমাণুর সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের হয়ে যাচ্ছে আলাদা পরমাণুর মধ্যে, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এই পার্টের মধ্যে আমাদের হয়ে থাকে। সো আমরা এখান থেকে বলতে পারতেছি যে এটা আমাদের হতে পারতেছে না। তাহলে কাঙ্ক্ষিত হবে স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার, যে এটার মধ্যে কি হবে নিজেরাই নিজেদের মধ্যে অর্থাৎ অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকবে। ওকে, একটু সবাই আমাকে বলো যে ভাইয়া সবার ক্লিয়ার কি না, একটু সবাই আমাকে বলো যে সবার কাছে ক্লিয়ার কি না। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে ভাই স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোনটি সঠিক। ভাই স্ফুটনাঙ্ক কোনটাতে বেশি আছে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। যেমন দেখো এখান থেকে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম একটা কথা যে ভাই হাইড্রোজেন বন্ধন যার যত বেশি তার কি হবে স্ফুটনাঙ্কের মান তত বেশি। হাইড্রোজেন বন্ধন যার
যত বেশি তার স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক যেটা হচ্ছে স্ফুটনাঙ্কের মান কি হবে, তত বেশি, মান তত বেশি। জানো তোমরা যে বিষয়টা, সেটা হচ্ছে পানি যে রয়েছে, পানির মধ্যে কি থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। এই হাইড্রোজেন বন্ড কয়টা হয় থেকে, হাইড্রোজেন বন্ড থাকে পানির ক্ষেত্রে 4টা। এবং বরফ যে রয়েছে, বরফের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন কয়টা হয় থেকে, হাইড্রোজেন বন্ড হয় থেকে 2টা। সো পানির আমাদের কি হবে, যে পানির ক্ষেত্রে তার কি হবে, পানির ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে তার স্ফুটনাঙ্কের মান বেশি, হাইড্রোজেন বন্ড হয় থেকে আমাদের কি হবে ভাইয়া, 2টা। এবং হাইড্রোজেন ফ্লোরাইড যে রয়েছে, হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে একটা মাত্র হাইড্রোজেন বন্ড লক্ষ্য করা যায়, কয়টা হাইড্রোজেন বন্ড লক্ষ্য করা যায়, একটা। বাট আমরা যদি আরো একটা বিষয় লক্ষ্য করি, এখান থেকে হাইড্রোজেন ফ্লোরাইড গেল, তারপর হচ্ছে এখান থেকে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়ার ক্ষেত্রেও কি করা যায় ভাইয়া, হাইড্রোজেন বন্ড লক্ষ্য করা যায় একটা। যার কারণে এখানে আমি বলছি, যার হাইড্রোজেন বন্ড যত বেশি থাকবে তার স্ফুটনাঙ্কের মান তত কি হবে, স্ফুটনাঙ্কের মান তত বেশি হবে। সো আমি এখান থেকে এখন এটা ডিফাইন করতে পারবো যে ভাইয়া দেখো, আমি এখান থেকে ডিফাইন করে দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ভাইয়া পানির বন্ধন কোণের মান এই যে এটা কি হবে, এটা হয় থেকে সবচেয়ে বেশি হবে, কিন্তু এখানে সবচেয়ে কম দেখানো হয়েছে, যার কারণে এই অপশনটা আমাদের হবে না। কারণ এই যে পানি যে রয়েছে, পানির ক্ষেত্রে কি স্ফুটনাঙ্কের মান বেশি হয়ে যায়, যেটা হচ্ছে 100°C। কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করতেছি অ্যামোনিয়ার কথা বলছে, যেটাতে একটা আছে। সো এই অপশনটা আমাদের হতে পারতেছে না। হাইড্রোজেন ফ্লোরাইড বলেছে, সো হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে সবচেয়ে কম। হাইড্রোজেন এখানে পানির কথাটা সবচেয়ে বড় দেওয়া আছে, যার কারণে আমাদের কি হবে ভাইয়া, এটাই হবে কাঙ্ক্ষিত আনসার। কারণ কি, কারণ হচ্ছে ভাই দেখেন এখানের মধ্যে পানি যে আছে, পানির মধ্যে কি হয়, তাপমাত্রা কত হয়, পানির ক্ষেত্রে হয় থেকে আমাদের 100°C। সো এটা বড়, এবং হাইড্রোজেন ফ্লোরাইডের কি আছে, আকার একটা থাকে, যার কারণে এটা আকার ছোট হয় থেকে। বাট অ্যামোনিয়াটা কি হয় থেকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়ে থাকে, যার কারণে আমাদের কাঙ্ক্ষিত আনসার গ নাম্বারটা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন, দেখেন নেক্সট কোশ্চেন। দেখেন নেক্সট কোশ্চেন কি বলছে, যে ক্লোরিন অণুতে কোন ধরনের বন্ধন বিদ্যমান। যে ভাই ক্লোরিন অণু যে রয়েছে, এইখানের মধ্যে ক্লোরিন অণু এর মধ্যে কোন ধরনের বিদ্যমান। ক্লোরিন অণু বলতে কি বুঝাইছে ভাই, এই যে ক্লোরিন যে আছে, ক্লোরিন গ্যাসের মধ্যে, অর্থাৎ নিজেরাই নিজেদের সাথে যখন বন্ধন গঠন করে থাকে, তখন আমাদের কোন কি থাকবে, যে অণু বিদ্যমান থাকবে, বা হচ্ছে কোন ধরনের বন্ধন বিদ্যমান থাকবে সেটা যাবে। দেখেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যে রয়েছে ভাই, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে আপনাদের এখান থেকে পোলার অপোলার এইরকম তড়িৎ ঋণাত্মকতা কথার উপর ভিত্তি করে আপনাদের এখান থেকে কাজ করা হয়। যদি আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান 0 হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী হবে, বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ কি হবে, সমযোজী হবে। আর যদি তড়িৎ ঋণাত্মকতার মান কি হয় থাকে ভাই, তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের 0.5 এর থেকে বেশি হয়, 0.5 এর থেকে বেশি হয় থাকে, তাহলে সেটাকে বলবো অপোলার। কি বলবো, অপোলার। বা 0.5 থেকে আমাদের কি হবে ভাইয়া, 1.7। 0.5 থেকে আমরা বলতে পারবো যে ভাই অপোলার, বলবো যে 0.5 থেকে 1.7 বলবো, 0.5 থেকে 1.7 বলবো। যদি 1.7 এর থেকে গিয়ে যে তড়িৎ পার্থক্যের মান থেকে যে বেশি হয়ে থাকে, সেটাকে আমি বলবো কি ভাইয়া, যে আয়নিক বলবো। কি বলবো, আয়নিক বলবো। তাহলে ভাই দেখেন, আমরা ক্লোরিনের মধ্যে যদি ক্লোরিনের মান হয় কি ভাই 3.5, আর এদের মাইনাস যদি 3.5 করি, তাহলে এদের ক্ষেত্রে কি হবে ভাই, বিশুদ্ধ সমযোজী হবে না। কিন্তু আমার তো এখানে বিশুদ্ধ সমযোজী নাই, আয়নিক তো হওয়ার কোনো সুযোগ বা চান্সই নাই, কারণ ভাই এখান থেকে আমাদের কি হবে না, 1.7 এর ডিফারেন্স হবে না। আর অপোলার যে বলেছে, অপোলারের ক্ষেত্রে আমার কি 0.5 থেকে কি হচ্ছে ভাই 1.7। বাট সন্নিবেশ সমযোজী বন্ধন তো এখানে হবে না, কারণ কি আমরা জানি নিজেরাই যদি কি হয় থাকে, যে একটা পরমাণু যদি নিজেই কি থাকে 2টা ইলেকট্রন দান করে থাকে, অর্থাৎ অন্যকে একজনকে প্রভাবিত করে থাকে, এবং ইলেকট্রন বন্ধনের ক্ষেত্রে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে যদি একজনে ডোনেট করে থাকে, তাহলে সেটাকে সমযোজী বন্ধন বলা হয়। এখানে তো এই ঘটনা ঘটে নাই। এখন ভাই এখানে বলছে পোলার সমযোজী, ভাই পোলার মানে কি ভাই, আয়নিক প্রকৃতির। সো আয়নিক প্রকৃতির এটা হবে না, এখানে অপোলার সমযোজী বন্ধন হবে। কারণ কি, এটা তো ভাই অপোলার হয়ে গেছে, কারণ এখানে সুন্দর মতো আমরা কি দেখতেছি, পোলার এটা হওয়ার কোনো চান্স নেই। পোলার মানে কি ভাইয়া, এদের মধ্যে কি থাকবে, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যে রয়েছে, এটা হচ্ছে 0.5 থেকে 1.7 হবে। বাট এর নিচে যেটা হবে সেটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী 0 হলে, বাট এর নিচে হলে সেটাকে বলবো অপোলার সমযোজী বন্ধন আমরা বলতে পারবো। একটু সবাই আমাকে বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। এই তো আনসার দিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। চলেন নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই যে ভাইয়া দেখেন এখানে বলছে নিচের কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম। সঞ্চালন অক্ষম বলতে বোঝাচ্ছে ভাই যেটা হচ্ছে কি ভাইয়া পাই ইলেকট্রনটা মুভমেন্ট করতে পারবে না বা ঘুরতে পারবে না, সেটা হচ্ছে সঞ্চালন অক্ষম। ভাই সঞ্চালন অক্ষমটা বেসিক্যালি লক্ষ্য করা যায় যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে। দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে কি হয় ভাই, দ্বিবন্ধন যুক্ত যৌগ যেটা আছে দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে এটা দেখা যায়। বাট কিছু কিছু দ্বিবন্ধন যুক্ত যৌগ রয়েছে যেটা হচ্ছে হাকেল তত্ত্ব অনুযায়ী যে ওই ইলেকট্রন থাকার কারণে এখান থেকে মুভমেন্ট করে থাকে, অর্থাৎ রেজোনেন্স ঘটে থাকে। রেজোনেন্সের এই পার্টটা বেসিক্যালি তোমরা জৈব রসায়ন চ্যাপ্টারের মধ্যে পড়তে পারবা যে ভাই এটা কিভাবে গঠনটা হয়েছে আমাদের, যেটা হচ্ছে অগাস্ট কেকুল নামের যে স্যার আমাদের কি শেপটা দাঁড় করাইছিল আমাদের বেঞ্জিনের ক্ষেত্রে, উনি বেসিক্যালি এই রেজোনেন্সের টার্মটাকে নিয়ে আসছিলেন, এখানে কিভাবে মুভেবল হয় থাকে এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। সো দেখেন এখান থেকে কি বলছে ভাইয়া, আমাদের দ্বিবন্ধন থাকলে সেখানে সঞ্চালন অক্ষম হবে, অর্থাৎ যেমন ইথিন এর মধ্যে সঞ্চালন অক্ষম হবে, কারণ এখানে ইলেকট্রন গুলো কি করতে পারে না, ঘূর্ণাইতে পারে না, অর্থাৎ ঘূর্ণন যেখানে হবে না সেখানে আমাদের পাই ইলেকট্রন অক্ষম থাকবে সঞ্চালন। সো যেমন দেখেন বেনজিন যে রয়েছে, বেনজিনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেটার শেপটা হয় থেকে আমাদের এরকম যে ভাই বেনজিন, বাট বেনজিনের ক্ষেত্রে কি আছে ভাই দ্বিবন্ধন আছে, বাট দ্বিবন্ধন থাকলেও এখানে কি হয় রেজোনেন্স ঘটে থাকে, এই ইলেকট্রনগুলো কি থাকে ভাই মুভেবল হয় থাকে, এগুলো ঘুরতে থাকে, বাট এই কারণে আমাদের কি বললো না ভাই সঞ্চালন অক্ষম আমরা এটা বলতে পারবো না। সো আমাদের এই অপশনটা হচ্ছে না, কিন্তু আমাদের বলছে সঞ্চালন অক্ষম আছে, অর্থাৎ 3 × 6 = 7 8 ওটা অ্যালকেন, অ্যালকেনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকে ভাই, সিঙ্গেল বন্ধনের সেখানে অলওয়েজ কি করতে পারে, ঘুরাই দিতে পারবে, যার কারণে এটা আমাদের কি হবে হয়ে যাবে। সো এই অপশনটাও আমাদের হচ্ছে না, এখানেও সঞ্চালন সক্ষম। 2 × 4 = 5 6 অর্থাৎ এটাও একটা অ্যালকেন, যার কারণে এটার মধ্যে কি ভাই সক্ষম, যার কারণে এটাও আমরা বলতে পারছি। তার কারণে লাস্ট অপশন আমাদের কি বলছে ভাই, আমি বলছি আমরা দ্বিবন্ধন যুক্ত যারা থাকবে তারাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। কারণ ইথিনের ক্ষেত্রে আমরা কি জানি, ইথিনের ক্ষেত্রে জানি কার্বন কি হবে, কার্বন হয় থেকে আমাদের কয়টা ভাইয়া, কার্বন হয় থেকে 2টা, এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, এদের মধ্যে দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকলে এখান থেকে যে কার্বন গুলো নিজেকে নিজের সাথে কি করতে পারবে না, ঘুরাইতে পারবে না, কারণ 2 হাত দিয়ে কি আছে এভাবে আবদ্ধ অবস্থায় আছে, এরা চাইলেও এরকম করে ঘুরাইতে পারবে না। ওকে, সো আচ্ছা পোলাপান, আচ্ছা আচ্ছা এই তো পজিটিভলি নিতে হবে, যা কিছু আছে সবই পজিটিভলি নিতে হবে। আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেনটা আমরা দেখবো এখন, চলেন। সর্বশেষ কোশ্চেন কি বলেছে যে ভাইয়া শরীরে মেটাবলিজমে অংশগ্রহণ করে কোন বন্ধন। সো সবাই এই কোশ্চেনটার আনসার দেন, সবার কাছে এই কোশ্চেনটার অপেক্ষায় থাকলাম, সবাই একটু আনসার দেন যে ভাইয়া কোনটা আমাদের শরীরের মেটাবলিজম করবে, অর্থাৎ হজম প্রক্রিয়া ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে মেটাবলিজম। সো সবাই একটু বলেন, সবাই একটু বলেন আমাকে যে ভাইয়া এটার আনসার কি হবে, একটু দ্রুত সবাই আনসার দেন। ওকে দেখেন দেখেন তাহলে এটার আনসার আমাদের কি হচ্ছে। আচ্ছা দেখেন ভাইয়া এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে, এটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন, একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই শরীরের মেটাবলিজম যে রয়েছে এইটা কোন বন্ধনের মাধ্যমে ঘটে থাকে। যেমন আমরা জানি যে চিনি যে রয়েছে, এই চিনি পানিতে মিশ্রিত হওয়ার পিছনে কারণ কি বলতে পারবা তোমরা, চিনি পানিতে দ্রবীভূত হওয়ার কারণ, কিন্তু চিনি পানিতে দ্রবীভূত হওয়ার পিছনে কারণ হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। চিনি পানিতে দ্রবীভূত যে হয় এটা হচ্ছে কি কারণে ভাইয়া, হাইড্রোজেন বন্ডের কারণে। সো হাইড্রোজেন বন্ডের কারণে, এবং এখান থেকে আমরা দেখবো হাইড্রোজেন বন্ডের কারণে পানির পৃষ্ঠতল যে রয়েছে, পানির পৃষ্ঠতলের টান এবং সান্দ্রতা যে রয়েছে, এই সান্দ্রতা হচ্ছে পানির একটা তরলের সাথে আরেকটা তরলের যে ঘর্ষণ বল সেটাকে বলা যায় সান্দ্রতা। এই সান্দ্রতা যে রয়েছে পানির পৃষ্ঠতলের টান এবং সান্দ্রতা যে বৃদ্ধি পায় কিসের কারণে, এই হাইড্রোজেন বন্ডের কারণে। এবং হাইড্রোজেন বন্ধনের কারণে পদার্থের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কিসের কারণে ভাইয়া, এই হাইড্রোজেন বন্ধনের কারণে। এবং প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ প্রভৃতি দ্রবণীয় হয় হাইড্রোজেন বন্ডের কারণে। ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রোটিন এগুলো কিন্তু মিশ্রিত হয় কি কারণে ভাইয়া, হাইড্রোজেন বন্ডের জন্য। সো এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো যে শরীরের মেটাবলিজম ঘটাতে ভাই সাহায্য করে থাকে আমাদের এই
হাইড্রোজেন বন্ধন, যার কারণে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, বাট এগুলোর ক্ষেত্রে কোনোটাই কাজে লাগবে না। ওকে, হ্যাঁ ভাইয়া, বি নাম্বারে হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। সো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসের যতগুলো কোশ্চেন ছিল এবং আপনাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের যত টপিক থেকে যত ধরনের কোশ্চেন এসেছে আমি সবগুলোই কমপ্লিট করে দিয়েছি। আপনারা যারা বিগত 3টা ক্লাস করেন নাই অবশ্যই বিগত 3টা ক্লাস করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাই এই ক্লাসে আমি আপনাদেরকে কোন কোন টপিকগুলো পড়াইছি এবং কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যা যা এমসিকিউ পড়াইছি ঠিক সেখান থেকে আপনাদের আসবে এবং ব্যাখ্যা এক্সপ্লানেশন সহ আমি অনেক সুন্দর মতো আপনাদেরকে পড়াই দিয়েছি, যেখান থেকে পড়লে ইনশাল্লাহ আপনাদেরকে আর কোনো জায়গায় আপনাদের পড়তে হবে না, এতটুকু আপনাদেরকে এনশিওর করতেছি। সো সবাই ভাইকে বলেন আজকের ক্লাসটা সবার কেমন লাগলো, সবাই একটু ভাইকে বলো যে আজকের ক্লাসটা সবার কেমন লাগলো, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার সম্পর্কে সবাই ভাইকে বলতে পারো, আর যদি কোশ্চেন না থাকে সেটাও একটু ভাইকে জানাও। একটু সবাই আমাকে দ্রুত বলো যে ভাইয়া কারো কোনো কোশ্চেন আছে কিনা এবং আজকের ক্লাসটা সবার কেমন লাগলো, একটু দ্রুত সবাই আমাকে জানান। আমি আপনাদেরকে 15 সেকেন্ডের মতো সময় দিচ্ছি যাতে আপনারা আমাকে একটু জানান, আর যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব, একটু দ্রুত আমাকে জানাতে হবে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই তুমি পিডিএফ পাবা, অবশ্যই তোমাকে ক্লাসটা শেয়ার করে এটার স্ক্রিনশট যদি তুমি পাঠিয়ে দাও তাহলে তোমাকে পিডিএফটা প্রোভাইড করা হবে। বুঝতে পারছেন আশা করি বিষয়টা। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প ক্লাস। ওকে ভাইয়া, ধন্যবাদ। সবাই একটু ভাইকে জানাও যে ভাইয়া আমার ক্লাসটা আপনাদের কেমন লাগলো, এবং আমি আপনাদেরকে হিউজ অ্যামাউন্টের ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, ধন্যবাদ। সবাই একটু জানাও ভাইকে, এবং কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে বলতে পারো। কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলতে পারো। যারা যারা পিডিএফটা চান তারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা জানাবেন। আমার ফেসবুক আইডিতে আপনারা জানাতে পারেন। ওকে আয়শা সুলতানা, আলহামদুলিল্লাহ। আমার ফেসবুক আইডিতে আপনারা নক দিলে পেয়ে যাবেন, অথবা আই এডুকেশন পেজেও নক দিলে পেয়ে যাবেন। সেটা হচ্ছে সোহান শাহ শাহরিয়া, সোহান শাহ শাহরিয়া। ওকে, আমি আপনাদেরকে একটা কমেন্ট করে দিচ্ছি আমার আইডি থেকে। সো আপনারা এখান থেকে যারা শেয়ার করবেন তারাই কিন্তু পাবেন, আদারওয়াইজ আমি কাউকে কিন্তু প্রোভাইড করব না। বুঝতে পারছেন? আচ্ছা, যদিও পুরোটা করতে পারিনি তাও করছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। একটু সময় মতো আপনারা চলে আসবেন, কারণ ভাই সময় মতো চলে না আসলে আপনারা নিজেই কি করবেন, ফাঁদের মধ্যে ট্রাপের মধ্যে পড়ে যাবেন। ওকে, দেখেন আমি আমার আইডি থেকে আপনাদেরকে একটা সালাম দিয়েছি, এটা হচ্ছে আমার আইডি। কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারো আমাকে, যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। একটু দ্রুত ভাইয়াকে বলো যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটু দ্রুত সবাই আমাকে বলেন যে ভাই আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই, একটু আমাকে দ্রুত রেসপন্স করেন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা লাইভ ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।